আপনারা এসে গেছেন আমি দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আপনাদেরকে যেটা একটু জিজ্ঞেস করে নিই যে আমার স্ক্রিন আর ভয়েস আপনারা সবাই পাচ্ছেন তো? আমাকে চ্যাটে বলে দিতে পারেন আমার স্ক্রিন আর ভয়েস আপনারা পাচ্ছেন কিনা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। স্ক্রিন অ্যান্ড ভয়েস আপনারা আমাকে চ্যাটে একবার জানিয়ে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ জাকির ভাই। ওকে, তো আমরা আজকে প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাসটা স্টার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের যে সেশনটা সেটা জুনিপার ইন্ট্রোডাকশন সেশন। তো এবারে আমি প্রথমে কয়েকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে রিগার্ডিং আমাদের ক্লাস, সেটা হলো ক্লাসটা তো আপনারা জানেনই। নেটওয়ার্ক জগৎ থেকে আপনাদের বলা হয়েছিল যে ক্লাসটা অ্যাপের মাধ্যমে করতে হবে। তো সেটা ডেস্কটপ দিয়েই হোক বা সেটা আপনারা আপনাদের স্মার্টফোনেই করুন বা ট্যাবলেটে করুন, যেভাবে হোক আপনাদেরকে ওই আমাদের যে অ্যাপ সেটার মাধ্যমে করতে হবে। এবং অ্যাপটা আমাদের খুবই ভালো। রাইট নাও অ্যাপটা আমাদের খুব মানে একটা ভালো জায়গাতেই আমাদের রয়েছে এবং ভীষণ ভালো ফিডব্যাক রয়েছে আমাদের অ্যাপটাতে। এবং অ্যাপটাতে বেশ কিছু সুযোগ সুবিধাও রয়েছে, যেটা আপনারা দেখবেন ইন ফিউচার আস্তে আস্তে আরো বুঝতে পারবেন। তো এনিওয়ে আমি অ্যাপটার সম্পর্কে আর বলতে চাই না এখানে। যেটা দুটো ব্যাপার একটা অ্যাপটার ব্যাপারে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আমাকে যদি কমিউনিকেট করতে চান তাহলে চ্যাটে তো বলতেই পারেন। তবে আরেকটা ওই হচ্ছে যে আপনারা অবশ্যই আমাকে ভয়েস মেসেজও আপনাকে মানে বাই ভয়েস আপনারা আমাকে যোগাযোগ করতেই পারেন। দেখবেন একটা রেইজ হ্যান্ড রেইজ হ্যান্ড বলে একটা অপশন রয়েছে। এক মিনিট। হ্যাঁ বলো, ক্লাস শুরু করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তো আপনারা দেখবেন রেইজ হ্যান্ড বলে একটা বাটন আছে, রেইজ হ্যান্ড দিয়ে আপনারা আমাকে ভার্বালিও কমিউনিকেট করতে পারেন। আপনারা রেইজ হ্যান্ড করলেই উইদিন এ ভেরি শর্ট টাইম আমার এখানটাতে মানে একদম প্রায় মোমেন্টারিলি আমার এখানে একটা সিগন্যাল হয়। সেই সিগন্যালটাতে আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিলে পরে আপনারা আমার সাথে একদম ডাইরেক্ট মানে ওয়ান টু ওয়ান টক কমিউনিকেশন করতে পারবেন আপনারা। তো যদি কোনো ক্লাসের মধ্যে যদি কিছু কনফিউশন হয় ডেফিনেটলি আপনারা জিজ্ঞেস করবেন এবং সেটা ভার্বাল কমিউনিকেশন হলেই ভালো হয়, কারণ চ্যাটে বললে হয়তো আমি তক্ষুনি খেয়াল করলাম না। তো ভার্বাল কমিউনিকেশন করতে পারলে খুবই ভালো। আর তাছাড়াও বলে রাখছি ক্লাস সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে। আপনারা অবশ্যই কিন্তু আমাকে মানে ভায়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন এনি টাইম অফ দ্য ডে। 24 ঘন্টার মধ্যে এনি টাইম অফ দ্য ডে আই এম অলওয়েজ অ্যাভেলেবল 24x7। হয়তো দেন অ্যান্ড দেয়ার হয়তো আপনাদের রিপ্লাই করতে পারলাম না, কিন্তু রিপ্লাই আপনারা পাবেনই পাবেন। রাইট? যদি কল করেন হোয়াটসঅ্যাপ কলও আমাকে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, আপনাদের সুবিধা মতন। তবে যদি না ধরি বুঝবেন যে কিছু একটা সমস্যায় হয়তো রয়েছি, পরে আমি ঘুরিয়ে আপনাদেরকে আবার কল করে বা যোগাযোগ করে নেব। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কমিউনিকেশনের ব্যাপারটা। নেক্সট আমি যেটা আপনাদেরকে বলবো যে আমাকে বাই হোয়াটসঅ্যাপ আপনারা প্রত্যেকে আপনাদের মেল আইডিটা আমাকে পাঠাবেন। তার কারণটা হচ্ছে এটাই, আজকেই পাঠাবেন, মানে ক্লাসের এর মধ্যেও পাঠিয়ে রাখতে পারেন কিংবা ক্লাস শেষ হলেই পাঠিয়ে দিন। তার কারণটা হচ্ছে এটাই যে আমি কিছু জিনিস আপনাদেরকে আজকে পাঠাবো আমার গুগল ড্রাইভ থেকে। আমি কিছু আপনাদেরকে মেল আইডিতে শেয়ার করব। তো তার ভেতরে যেগুলো থাকবে দেখবেন জুনোস বান্ডেল বলে একটা জিপ আমি আপনাদেরকে পাঠাবো। সেই জুনোস বান্ডেল জিপটার ভেতরে যা কিছু সফটওয়্যার, আমি এখনই খুলে দেখাচ্ছি জিনিসটা কি আছে। সফটওয়্যার, তারপরে মানে যে এনভায়রনমেন্টটা আমরা তৈরি করে যে প্র্যাকটিস গুলো করবো সেই এনভায়রনমেন্ট রিলেটেড সমস্ত ব্যাপারগুলো রয়েছে। ইনফ্যাক্ট আমরা প্রথমে আজকে একটু এনভায়রনমেন্ট গুলো সম্পর্কেই একটু আলোচনা করব। ডাইরেক্ট সাবজেক্ট ম্যাটারে যাওয়ার আগে একটু এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করে নেব আমরা। তো এই জন্য আপনারা একটু আপনাদের মেল আইডিটা আমাকে আজকের মধ্যেই আপনারা, কারণ আজকে রাত্রের ভিতরে আমি তাহলে আপনাদেরকে ফরওয়ার্ড করে রেখে দিতে পারি, শেয়ার করে রেখে দিতে পারি। আর আপনাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন।
মঙ্গল এবং শুক্র আপনাদের ক্লাস হচ্ছে আপনাদের বাংলাদেশ টাইম রাত্রি 9টা, মানে আমাদের ইন্ডিয়ান টাইম 8:30টার সময়। এনিওয়ে, তো এবারে আমি একটু যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সেই জিনিসটা, মানে যেটা ওই গুগল ড্রাইভে পাঠাতে চাইছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। সেটা হলো এই জিনিসটা, এটা একটা জিপ হিসেবে আপনারা পাবেন। না, এটা এখানে সফটওয়্যার এর ভিতরে জুনিপার, হ্যাঁ, এই যে জুনোস বান্ডল, এই জুনোস বান্ডলের ভিতরে এই যে জিনিসগুলো আপনারা দেখছেন, আমি এইগুলো আপনাদেরকে সব পাঠাবো। একটা হচ্ছে GNS3 যে ভার্সনটা আমি ইউজ করছি, দেন জুনিপারের যে মানে যে সিমুলেটর, যে সিমুলেটেড যে ওএসটা আমি ব্যবহার করছি সেটা, তার দুটো ভার্সন আপনাদেরকে আমি পাঠাচ্ছি। দুটো কেন সেটাও বলে দিচ্ছি। দেন জে ওয়েব বলে একটা জিনিস পাঠাচ্ছি। যে ওয়েবটা আপনারা যারা অলরেডি জুনিপার নিয়ে কাজ করেন সেটা আপনারা জানেন যে যে ওয়েবটা অ্যাকচুয়ালি জুনোসের যে জিইউআই, তো সেটাও আমাদের রয়েছে সিলেবাসে। জুনিপার জিইউআই আমাদের দেখতে হয়, যদিও হয়তো মানে প্রোডাকশন এনভায়রনমেন্টে সেই হিসেবে বা যেখানে আপনারা খুব একটু হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশন লেভেলেই কিন্তু জুনিপার বলুন, মাইক্রোটিক বলুন, সিসকো বলুন, লিনাক্স বলুন, সব জায়গাতেই যারা প্রথম থেকে সিএলআই এনভায়রনমেন্টে কাজ করে এসেছে তারা সিএলআই তেই চলে। কিন্তু কিছু কিছু জায়গাতে অবভিয়াসলি আপনারা জিইউআই পাবেন। তো সেই জন্য জুনিপার জিইউআইও আমাদের সিলেবাসে রয়েছে, যেটা আরো সোজা ব্যবহার করাটা। এনিওয়ে, জুনিপার জিইউআই কি করে কনফিগার করতে হয়, ইনস্টল করতে হয় সেটা আমাকে দেখাতে হবে, তাই জন্য যে ওয়েবটা আপনাদেরকে পাঠাবো। টিএফটিপি সার্ভার এটাও দিয়ে রাখবো, দেখবেন এটা আমাদের ওই রিকভারি পারপাস এবং যে ওয়েব ইনস্টলেশন এইসব কাজে এই সার্ভারটা আমাদের কাজে লাগবে। হয়তো এক্ষুনি কাজে লাগবে না, কিন্তু এগুলো সব রেখে দেবেন আপনারা। আর একটা ভিবক্স পাঠাবো, ভিবক্সটাও কেন আমি পাঠাবো সেটাও বলে দিচ্ছি একটু পরে। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমি পাঠাবো, এগুলো আপনারা প্রত্যেকে কিন্তু রেখে দেবেন। এগুলো দেখবেন টাইম টু টাইম ইউজ হতে থাকবে। আর এছাড়া প্রত্যেক ক্লাসে আপনারা কিছু কিছু নোটসও পাবেন, মানে নোটস বলতে কমান্ড, যেগুলো অ্যাকচুয়ালি নোটপ্যাড বা টেক্সট ফাইলস কমান্ড আপনারা পাবেন। অনেক ক্ষেত্রে টোপোলজি ডায়াগ্রামসও পাবেন। তো সেইগুলো তো ক্লাস টু ক্লাস আপনারা পেতেই থাকবেন। এখনো আমার জিনিসগুলো একটু ছড়ানো ছিটানো আছে, বাট আমার একটা রিকোয়েস্ট এসছে, আমার প্রিভিয়াস বেশ অনেকগুলো ব্যাচ হয়ে গেল বাংলাদেশ থেকে, তো তারা সকলেই একটা রিকোয়েস্ট বারবার করে আমাকে করছে যে ওই যে যে কনফিগারেশন ফাইলস গুলো বা যে ডায়াগ্রামস গুলো ওই ফ্র্যাগমেন্টেড ওয়েতে আমি দিয়েছি ক্লাসে, সেগুলোকে যদি একটা কম্পাইলড আকারে যদি পাওয়া যায়, তো আমি সেটা দিয়ে সেটা একটা তৈরিও করছি কম্পাইলড আকারে। তো হোপফুলি আপনাদের ক্লাস শেষ হতে হতে অলরেডি আপনারা ওটাকে পেয়েও যাবেন, একটা বইয়ের মতন ছোটখাটো জিনিস আপনারা হয়তো পেয়েও যাবেন। তো এনিওয়ে, এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো আপনাদের কাছে, আপনারা একটু দেখবেন যে কেন এগুলো কাজে লাগে। তো ফার্স্টে আমি এইগুলোর আলোচনা দিয়ে আমি শুরু করছি। প্রথমে হচ্ছে আমরা কি করে আমাদের জুনিপার এনভায়রনমেন্টটা সেট আপ করছি। তা জুনিপার এনভায়রনমেন্ট সেট আপ করতে গেলে আমি এখানে ইভেনজিতে দেখাই না। ইভেনজিতে দেখাই না একটাই কারণে, যদি ইভেনজি সম্পর্কে আমি খুবই মানে রেসপেক্টফুল, কিন্তু ইভেনজির একটু মেমোরি মেমোরি হাঙ্গ্রি ব্যাপার আছে ইভেনজির। তো আমরা সাধারণত যেই ডিভাইসেস গুলো ইউজ করি, অধিকাংশ ল্যাপটপই, আমিও যে ল্যাপটপ ইউজ করছি সেটাও 8 GB। এবার সেক্ষেত্রে ইভেনজি সেইভাবে মানে পারফর্ম করতে পারবে না, মিনিমাম 16 GB একটা রিকোয়ারমেন্ট ইভেনজি থাকবে। তো সেই জন্য আমি ইভেনজিতে দেখাচ্ছি না, জিএনএস3তেই দেখাচ্ছি, যাতে যাতে সেটা সব জায়গাতে মানে যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ এনভায়রনমেন্টে যাতে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন সেই হিসেবেই দেখাচ্ছি। তো জিএনএস3 আমাদের দরকার। তো জিএনএস3 এনভায়রনমেন্টটি আমরা দেখব। সো জিএনএস3 নিলাম আমি।
GNS3 যখন আমাদের স্টার্ট হয় আমরা একটুখানি ওয়েট করব, বিকজ GNS3 মডার্ন যে ভার্সনস গুলো তাদের একটা সার্ভার রান করে যেটা খুব পুরনো। আমি GNS3 অনেক পুরনো ভার্সন থেকে ইউজ করি, কিন্তু তখন এই সার্ভারটাকে দেখুন, এই যে ডান দিকে আমি এই মাউসটাকে নাড়ছি, এই যে ডেস্কটপ, এটাকে দেখাতো না তখন, কিন্তু এখন দেখায়। মানে মোটামুটি 1.0 ভার্সনের পর থেকে এই জিনিসটা এসছে। আমি একদম সেই জিরোর আমল থেকে ইউজ করি। এক মিনিট একটু শুনে নি কি বলছেন। হ্যাঁ বলুন। স্যার জিএনএস3 এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্টটা কত? পিসি রিকোয়ারমেন্ট কেমন থাকতে হবে? পিসি রিকোয়ারমেন্ট, পিসি জি স্যার। রিকোয়ারমেন্ট খুব কিছু না। জিএনএস3 খুব কম র্যাম নেয়। জিএনএস3 নিয়ে খুব একটা সমস্যা নেই। আমি আসছি আপনার কাছে, আমি একটু ওনার প্রশ্নটা উত্তর করে নিই। জিএনএস3 রিকোয়ারমেন্ট খুব কিছু না। জিএনএস3 আপনি ইভেন যদি 4 GB র্যামেরও যদি মেশিন পান, তাতেও আপনি জিএনএস3 চালিয়ে দিতে পারবেন আরামসে। ঠিক আছে, আমি নিজেও 4 GB মেশিনে জিএনএস3 নিয়ে খুব ভালোভাবে কাজ করে এসেছি। একটাই যেটা সমস্যা, জিএনএস3 বেশি জায়গা নেবে না, কিন্তু জায়গাটা নেবে হচ্ছে জিএনএস3 প্ল্যাটফর্মের উপর আপনি যেগুলোকে চালাবেন। যেরকম যদি আপনি ধরুন এখন সিসকো ডিভাইসেস যদি চালান, সিসকো রাউটার্স গুলো, যেগুলো আইওএস রাউটার্স যেগুলো রয়েছে সিসকোর, জি সেগুলো ডাইনামিপস বলে একটা প্ল্যাটফর্ম জিএনএস3 এর উপরে ইউজ করে। ঠিক আছে, জিএনএস3 এর উপরে ডাইনামিপস বলে একটা প্ল্যাটফর্ম ইউজ করে। তো সেই প্ল্যাটফর্মটাতে আইওএস রাউটার্স গুলো কিন্তু খুব কিছু মেমোরি নেয় না। মানে আপনি ধরুন 256 MB কি 512 MB তে আপনি চালিয়ে দিতে পারেন। কিন্তু আবার অনেক জিনিস আছে, যেরকম ধরুন এএসএ ফায়ারওয়াল, এএসএ ফায়ারওয়াল চালাতে গেলে আপনার কিন্তু একটু মেমোরি বেশি লাগবে। তারপর আমাদের যে জুনিপার ডিভাইস গুলো, এগুলো অন্তত 1 GB দিলে ভালো। তারপর ধরুন আমি যখন লিনাক্স প্র্যাকটিস করি, হ্যাঁ, লিনাক্সেরও ধরুন পার্টিকুলার লিনাক্স সার্ভার যেগুলো রয়েছে, ধরুন ফেডোরা 28 বা 36, 37, এই যে সার্ভার্স গুলো, তাতে অন্তত 2 GB মতন দিই। তারপর সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক যখন প্র্যাকটিস করি, তার জন্য কিছুটা মেমোরি দিতে হয়। তো এটা ডিপেন্ড করছে পুরোটাই যে জিএনএস3 ওপরে যে আপনি অ্যাপ্লায়েন্স গুলো চালাচ্ছেন ওরা কতটা নেবে। সেগুলোর উপরে, জি স্যার হ্যাঁ, বুঝতে পারছি। সেগুলোর উপরে। কিন্তু এমনি কিন্তু আপনি যদি ওই একদম প্লেন অ্যান্ড সিম্পল জিএনএস3 কিন্তু 4 GB তে মানে হই হই করে চলে, কোনো সমস্যা হয় না জিএনএস3 তে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ম্যাডামের কথাটা একটু শুনিনি। আপনি রুমি, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনি কিছু বলতে চান? মাসবা উদ্দিন রুমি, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। মাসবা উদ্দিন রুমি, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলতে চান আপনি? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আচ্ছা, জাকির ভাই, ডিড ইউ হিয়ার মাই ভয়েস? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমি যে জায়গাটা ছিলাম আমরা, তো জিএনএস3 তো আমার জিএনএস3 খুললো। এবার জিএনএস3-র ওপরে আমি এবারে আমার যে জুনিপার যেটা, সেটা আমি কিভাবে চালাবো। এইবারে আমি কয়েকটা কথা একটু আপনাদেরকে বলে রাখি, খুব ভালো করে শুনুন এগুলো। সেটা হলো জুনিপারের যেই মানে জুনসের বা জুনিপার অপারেটিং সিস্টেমের, প্রথমত হচ্ছে জুনিপারের কি কি রেঞ্জ অফ ডিভাইসেস আছে। জুনিপারের একটা ভালো জিনিস যেটা আমি সবসময় খুব পছন্দ করি, যেটা যে জুনিপার কিন্তু ভীষণ একটা সিঙ্গেল মাইন্ডেড অ্যাপ্রোচ এবং একটা ফোকাসড অ্যাপ্রোচ নিয়ে গিয়েছে যে আমরা নেটওয়ার্কিং ডিভাইসেস এর মধ্যেই থাকবো। যেটা কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ডস তারা একটু তাদের ওই ডাইভার্সিফিকেশনের দিকে গেছে, কেউ মানে আরো অনেক কিছু বের করেছে তারা, মানে এন্টারটেইনমেন্ট ইকুইপমেন্টস বা টেলিমেডিসিন ইকুইপমেন্টস অনেক কিছু বের করেছে। জুনিপার সেই সব দিকে হাঁটেনি। জুনিপার কিন্তু পুরোটাই নেটওয়ার্কিং ডিভাইসেস এর ভিতরেই নিজেদেরকে মেইনলি সীমাবদ্ধ রেখেছে, যে কারণে জুনিপারের নেটওয়ার্কিং ডিভাইসেস এর পারফরমেন্স ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং আমি আপনাদেরকে ওই যেদিন আমাদের সেই ওয়ার্কশপ হয়েছিল, সেদিনই আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে সিসকোর একজন ভিপি লেভেলের লোক, ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক, তারই নিজস্ব মতামত হচ্ছে অ্যাজ এ ওইএম জুনিপার ইজ ফ্যান্টাস্টিক, রাইট?
তো এবার জুনিপার মেইনলি তিনটে জায়গায় কনসেন্ট্রেট করে রেখেছে। একটা হচ্ছে মানে ফায়ারওয়াল ডিভাইস, যেটা হচ্ছে এসআরএক্স গেটওয়ে, আর একটা হচ্ছে রাউটার্স, আর একটা হচ্ছে সুইচ। জুনিপারের যেটা সবচেয়ে বড় সুবিধা আছে, আপনাদের ওয়ার্কশপেই বলেছিলাম যে জুনিপার যেহেতু ইউনিক্স এর ওপরে বসে কাজ করে, সেই জন্য দেখবেন সবকটা ডিভাইসেই একদম অলমোস্ট সিমিলার কমান্ডস দিয়ে আপনারা কাজ করতে পারছেন। এবারে মানে তার কারণ হচ্ছে ওই সবকটার মধ্যেই একই অপারেটিং সিস্টেম রান করে, দ্যাট ইজ জুনোস। এবার এই জুনোসের যেই ভার্সনটা আমরা পাই, মানে নেট থেকে ভেরি ইজিলি অ্যাভেলেবল, যে কোনো সে কোনো জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, ফ্রি ডাউনলোড। আমিও যেটা আপনাদেরকে দেব সেটার নাম হচ্ছে অলিভ, যেটা অ্যাকচুয়ালি এই জিএনএস3 এনভায়রনমেন্টে চলে, রাইট? তো এই অলিভের কয়েকটা ব্যাপার আছে। প্রথমত হচ্ছে অলিভ হচ্ছে জুনিপারের বা জুনোসের 12 ভার্সন, মানে 2012 সালে যেই ভার্সনটা বেরিয়েছে, 2012 সালে যেই ভার্সনটা বেরিয়েছে, দেখুন জুনিপারের চিন্তা ভাবনা বা টেকনোলজি কতটা উন্নত যে আজও কিন্তু সেটা দিয়ে ইজিলি ক্লাস করিয়ে দেওয়া যাচ্ছে, এবং লোকেও দিব্যি শিখে তাদের মানে যে প্রোডাকশন এনভায়রনমেন্টে দিব্যি কাজ করতেও পারছে, রাইট? সুতরাং আমরা যে অলিভটা ইউজ করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি জুনোস অলিভ 12, অর্থাৎ কিনা আজ থেকে 11 বছর আগে যেটা বেরিয়ে গেছে, রাইট? জুনিপারের যে জুনোস গুলো, সেগুলো প্রত্যেক বছর তাদের নাম্বারিং চেঞ্জ হয়, যার জন্য আজকে প্রত্যেকটারই দেখবেন একদম ইয়ার ওয়াইজ। লাস্ট হচ্ছে 2022, আমি আসছি আপনাদের প্রসঙ্গটাতে আসছি। লাস্ট হচ্ছে 2022 ছিল, এখন আবার 2023 বেরোবে, ইত্যাদি ইত্যাদি। এবারে এই অলিভটা জুনিপার 14 যখন এলো বা জুনোস 14 যখন এলো, তখন এই সিমুলেশনটার একটা আবার নতুন ভ্যারিয়েশন বেরোলো, যেটার নাম হচ্ছে ভিএমএক্স। ভিএমএক্স কেন বললো, তার কারণটা হচ্ছে এই যে অলিভটা, এটাকে তৈরি করেছিল অ্যাকচুয়ালি জুনিপারের যে এমএক্স সিরিজের রাউটার ছিল, সেই এমএক্স সিরিজের রাউটারের অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমটা দিয়েই এই অলিভটা তৈরি হয়েছিল। কারণ জুনিপারের তো আরো ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ আছে, এমএক্স আছে, তারপরে এসিএক্স আছে, পিটিএক্স আছে, তারপর ওদিকে সুইচের মধ্যে ধরুন ইএক্স আছে, তারপরে ফায়ারওয়ালের ভিতরে এসআরএক্স আছে। তো অলিভটাকে অ্যাকচুয়ালি তৈরি করা ছিল জুনিপারের, যেটা একদম সবচেয়ে একটা মেইন লাইন ব্র্যান্ড, অর্থাৎ কিনা এমএক্স সিরিজ রাউটার, সেই এমএক্স সিরিজ রাউটারের যে অপারেটিং সিস্টেম, সেটা দিয়ে অলিভটাকে তৈরি করা হয়েছিল। তা যখন অলিভেরই যখন 2014 সালে যখন মানে কি বলে এমএক্স যখন বেরোলো, আবার নতুন রিভিশন যখন হলো, তখন ওরা ভিএমএক্স বলে একটা জিনিস বের করলো, রাইট? ভিএমএক্স 14। তো এই ভিএমএক্স 14 এটার ভিতরে ওরা যেটা করলো, যেটা চেঞ্জেস নিয়ে আসলো, সেটা হচ্ছে অলিভের মধ্যে একটা শর্টকামিং রয়েছে, একটা ছোট্ট শর্টকামিং রয়েছে। সেটা হচ্ছে আপনাদেরকে আমি যে ওয়ার্কশপে একটা জিনিস দেখিয়েছিলাম, যে একটু চিন্তা করুন, আমি পরে আবার স্লাইডটা দেখাবো একদিন। আমরা আলোচনা করেছিলাম যে জুনিপারের যে ফরওয়ার্ডিং প্লেনটা, সেই ফরওয়ার্ডিং প্লেনটাকে বা ওর যে ফরওয়ার্ডিং টেবিলটাকে কিন্তু দুটো জায়গাতেই রাখা আছে, কন্ট্রোল প্লেনে অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ডিং প্লেনে। ফরওয়ার্ডিং টেবিলের দুটো কপি থাকে, একটা কন্ট্রোল প্লেনে আর একটা ডেটা প্লেনে। তো ডেটা প্লেনে যে কপিটা থাকে সেইটাকে বলা হয় প্যাকেট, মানে সেই পুরো জায়গাটাকে, ডেটা প্লেনটাকে ওরা বলে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন বা পিএফই। ওই পিএফইটা একেবারে টিপিক্যালি লেয়ার 2 কাজ করে, মানে ডেটা লিঙ্ক লেয়ার, সোজা কথা, যেখানে কোনো রকম হায়ার লেয়ার্স এর আর কোনো হাতই থাকবে না, রাইট? ওয়্যারএস আজকে ফরওয়ার্ডিং টেবিলের একটা কপি ওরা কন্ট্রোল প্লেনে কেন রেখেছে, বিকজ আপনারাই করতে করতে দেখতে পাবেন, আমি এই খুব শিগগিরই একটা ক্লাসে আসবো, যখন দেখতে পাবেন যে ফরওয়ার্ডিং প্লেনটাকেও আমরা কিন্তু, বা ফরওয়ার্ডিং টেবিলটাকেও আমরা কিন্তু দরকার পড়লে মডিফাই করতে পারছি বা ম্যানিপুলেট করতে পারছি ইউজিং সার্টেন পলিসিস, যেটা কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ডস এর ক্ষেত্রে হয় না। অন্যান্য ব্র্যান্ডস এর ক্ষেত্রে আমরা যেটাকে মডিফাই করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি, দ্যাট ইজ দ্য রাউটিং টেবিল অনলি, বিকজ ওটা থাকে কন্ট্রোল প্লেনে। কিন্তু ফরওয়ার্ডিং টেবিলটাকে একটা পলিসি দিয়ে, ঝট করে একটা ছোট্ট পলিসি দিয়ে, কমান্ড দিয়ে কন্ট্রোল করে দিলাম, এই জিনিসটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডসে হয় না।
জুনিপারে সেটা সম্ভব হচ্ছে বিকজ ফরওয়ার্ডিং টেবলের একটা কপি কিন্তু কন্ট্রোল প্লেনের ভিতরেও রয়েছে। বাট ফরওয়ার্ডিং টেবলের আরেকটা কপি যেটা ডেটা প্লেনের ভিতরে রয়েছে, ওই পুরো জায়গাটাকে বলা হচ্ছে ফরওয়ার্ডিং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন বা পিএফই। এবং ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে আপার লেয়ার্স মানে লেয়ার 3 এর থেকে সম্পূর্ণভাবে সেপারেটেড হয়ে রয়েছে। যোগাযোগ রয়েছে বাট সেপারেটেড, কমপ্লিট সেপারেট একটা লেয়ার। এই কমপ্লিট সেপারেট লেয়ার হওয়াতে যেটা সুবিধা হয়েছে সেটা হয়েছে যে ফরওয়ার্ডিং মেকানিজমটা জুনিপারের অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক অনেক বেশি এফিশিয়েন্ট, যে জন্য জুনিপার কিন্তু খুব হাই মানে হাই স্পিড এবং খুব হাই থ্রুপুট দিতে পারে। বিকজ অনেক ডেটা থাকে যেগুলো কিন্তু জাস্ট ফরওয়ার্ডেড, জাস্ট টু বি ফরওয়ার্ডেড, যেগুলোকে কিন্তু আর কন্ট্রোল প্লেন অব্দি তুলে নিয়ে যাওয়ার দরকার নেই, যেগুলো টিপিক্যালি ট্রানজিট ডেটা, যেগুলো সম্পর্কে কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, জাস্ট যেগুলো ইনপুট পোর্ট দিয়ে ঢুকবে আর আউটপুট পোর্ট দিয়ে বেরিয়ে চলে যাবে। সেই জিনিসটা কিন্তু জুনিপার খুব সুন্দরভাবে করতে পেরেছে, যেটা অনেক মানে ব্র্যান্ড করতে পারেনি, রাইট? তো এবারে এই গেল এটা আমরা জানতে পারলাম, এটা আমরা ওয়ার্কশপেও জেনেছিলাম। এবার একটা সমস্যা যেটা সিমুলেশনে সবসময় হয়ে থাকে সেটা হচ্ছে সিমুলেটেড এনভায়রনমেন্ট কিন্তু টিপিক্যালি যে ফরওয়ার্ডিং প্লেন বা যেটা ডেটা লিঙ্ক লেয়ার, সেইটাকে কিন্তু সিমুলেটেড এনভায়রনমেন্টে সেভাবে ধরা যায় না। খুব ভালো করে এগুলো শুনে রাখুন। কেন ধরা যায় না? বিকজ সিমুলেটেড এনভায়রনমেন্ট কিন্তু অনেকটাই চলে ওভার সফটওয়্যার, ওয়্যারএজ যেটা ডেটা লিঙ্ক লেয়ার, যেটা টিপিক্যাল ডেটা লিঙ্ক লেয়ার, সেটা কিন্তু চলে অন হার্ডওয়্যার ইলেকট্রনিক সার্কিটস। আজকে যে কারণে আমরা যখন সুইচ সম্পর্কে পড়াশোনা করি, লেয়ার 2 সুইচ, লেয়ার 2 সুইচের কিন্তু আজকে একটা রাউটারকে আমরা যখন ডেসক্রাইব করি, আমি অনেক সময় আমার ক্লাসে যখন রাউটার ফিজিক্যাল যে সমস্ত ক্লাস হয় আর কি, যেখানে রাউটার মানে হ্যান্ডস অন হয়তো খুলে দেখানো হচ্ছে, রাউটার খুলে দেখাই, সেখানে রাউটারের ভিতরে যেটা থাকে সেগুলো এক্স্যাক্টলি একটা পিসির মাদারবোর্ডের মতোই দেখা যায়, রম চিপ, এই চিপ, ওই চিপ, হ্যান ত্যান। এবং রাউটার সম্পর্কে যেটা আমাদের ধারণা হয় যে রাউটার এবং রাউটার সত্যি একটা কম্পিউটার, ইট ইজ এ স্পেশাল পারপাস কম্পিউটার, যার কাজই হচ্ছে যে টু ফরওয়ার্ড মানে টু ডু সাম নেটওয়ার্কিং পারপাস। আর পিসি হচ্ছে একটা জেনারেল পারপাস কম্পিউটার। ওয়্যারএজ আজকে সুইচের সাথে কিন্তু একটা পিসির অনেক জায়গাতেই অমিল আছে, বিকজ সুইচে যে আমার মানে যে এক্সিকিউশনটা হয়, সেই এক্সিকিউশনটা কিন্তু পুরোটাই হয় ইন হার্ডওয়্যার, নট ইন সফটওয়্যার, রাইট? যে জন্য সুইচ কিন্তু সুইচের ভিতরে প্রচুর প্রসেসিং চিপস থাকে, যেটা আমরা রাউটারে সবসময় দেখি না। রাউটারে আমরা একটা সিঙ্গেল মাইক্রোপ্রসেসর দেখতে পাই, বা হয়তো মোর দেন ওয়ান মাইক্রোপ্রসেসরও দেখতে পাই। সেখানে সুইচে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। টিপিক্যাল যেগুলো লেয়ার 2 সুইচ, আমি কিন্তু মাল্টি লেয়ার সুইচের কথা বলছি না, মানে লেয়ার 3 সুইচের কথা আমি কিন্তু বলছি না। আমি বলছি টিপিক্যাল যেগুলো মাল্টি লেয়ার মানে লেয়ার 2 সুইচ বা ডেটা লিঙ্ক লেয়ার সুইচ। ডি লিঙ্কের এমনি একটা পাতি সুইচ বলতে পারেন, বা টিপি লিঙ্কের সুইচ, বা সিসকোরও যেগুলো একদম টিপিক্যালি লেয়ার 2 সুইচ, জুনিপারেরও এরকম যে একদম টিপিক্যাল লেয়ার 2 সুইচ, সেগুলোর কথা বলছি। তাদের যে আর্কিটেকচারটা আমরা দেখতে পাই সেখানে কিন্তু রয়েছে অনেকগুলো অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি, ঠিক আছে? এবং এই অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি গুলো দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা হয় অ্যান্ড এক্সিকিউশনটা হয়। সো এক্সিকিউশন ইজ ডান মোর ইন হার্ডওয়্যার দ্যান ইন সফটওয়্যার। whereas রাউটারের ক্ষেত্রে কিন্তু মেজরিটি এক্সিকিউশন হয়ে যায় ইন সফটওয়্যার, বাকিটুকু হার্ডওয়্যার। যার জন্য রাউটেড যে জবস গুলো বা রাউটেড যে ফাংশনালিটিস গুলো, সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু সফটওয়্যারে সিমুলেট করা যায়। whereas সুইচড যে মানে আই মিন ডেটা লিঙ্ক লেয়ার যে সুইচড ফাংশনালিটি গুলো, সেগুলো কিন্তু খুব সহজে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করাটা যায় না, রাইট? তা এই যে আমি এতগুলো কথা বললাম, এর বটম লাইনটা তাহলে কি দাঁড়ালো? বটম লাইনটা দাঁড়ালো যে একটা সিমুলেটেড এনভায়রনমেন্টে একটা রাউটারকে করে দেখানোটা যতটাই সহজ, একটা সুইচকে করে দেখানো ততটাই কঠিন। আপনারা যারা অপারেটিং সিস্টেমস নিয়ে কাজ করেন, আসছি আমি আমি আপনাদের কোয়েশ্চেন গুলো সব শুনবো ওয়ান বাই ওয়ান। একটু আমি বলে নিই এটা।
আপনারা যারা যারা অপারেটিং সিস্টেমস নিয়ে কাজ করেন তারা দেখেছেন লিনাক্সকে দিয়ে আমরা একটা রাউটার বানাতে পারি। উইন্ডোজ এর মধ্যে আমরা রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস দিয়ে আমরা উইন্ডোজ সার্ভারকেও রাউটারে কনভার্ট করতে পারি, কিন্তু আমরা কিন্তু কাউকে সুইচে কনভার্ট করতে পারছি না, বিকজ সে একই গল্প এসে যাচ্ছে যে ইট ইজ অ্যাকচুয়ালি আ সফটওয়্যার প্রসেস, রাউটিং ইজ আ সফটওয়্যার প্রসেস, whereas typical data link layer switching বা layer 2 switching is a hardware process, রাইট? তো তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমার যদি সিমুলেশন গুলো, আমি যদি এখন মানে সুইচিং এর সিমুলেশন মানে লেয়ার 2 সিমুলেশন যদি আমি করতে চাই, তাহলে আমি কি করব? ইন দ্যাট কেস আপনারা অনেকেই বলবেন যে প্যাকেট ট্রেসার, সিসকোর যে প্যাকেট ট্রেসার রয়েছে, সিসকোর প্যাকেট ট্রেসার দিয়ে তো আমরা দিব্যি সুইচিং এর সিমুলেশন করি। ইয়েস, করি, কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেট ট্রেসার কিন্তু সেই হিসেবে একটা মানে সত্যিকারের সিমুলেটেড এনভায়রনমেন্ট নয়। প্যাকেট ট্রেসার একটা কোনো ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বানানো রয়েছে, সেটা সি হতে পারে বা কোনো ভিজুয়াল বেসিক বা ভিজুয়াল সি প্লাস প্লাস বা জাভা বা ধরুন ফ্ল্যাশ কিছু একটা বা পাইথন, এরকম কিছু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি ঠিক জানি না, সেটা দিয়ে প্যাকেট ট্রেসার বানানো আছে। এবং প্যাকেট ট্রেসারের ভিতরেই আমরা যে অপারেটিং সিস্টেমস গুলোকে দেখতে পাই, রাউটার, সুইচ ইত্যাদি, সেগুলো কোনোটাই কিন্তু অ্যাকচুয়াল অপারেটিং সিস্টেম নয়। whereas GNS3 বা ইভেনজি তে আমরা যে অপারেটিং সিস্টেমস গুলো ইউজ করি, এগুলো হচ্ছে একেবারে টিপিক্যালি রাউটার এবং সুইচের অপারেটিং সিস্টেম। এগুলোকে দরকার পড়লে আমরা কিন্তু মানে আমাদের যে নিজস্ব ডিভাইস মানে ফিজিক্যাল ডিভাইস তাতে ফেললেও কিন্তু এগুলো রান করে যাবে, রাইট? প্যাকেট ট্রেসারের ভেতরে, প্যাকেট ট্রেসার যখন আমরা ইনস্টল করি, প্যাকেট ট্রেসারের ভেতরেই ওইগুলো চলে আসে। জিএনএস3 ইনস্টল করলে কিন্তু একটাও অপারেটিং সিস্টেম আসে না, আমাকে আবার পরে এগুলো সমস্ত জিএনএস3 এর সাথে ইন্টিগ্রেট করতে হয়, রাইট? সেম গোজ অ্যাবাউট কি বলে আমাদের ওই যে আরেকটা যে সফটওয়্যার আছে সিমুলেশন সফটওয়্যার ইভেনজি, সেখানেও আমাদের একই ব্যাপার। তার মানে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে যদিও প্যাকেট ট্রেসারে আমরা সিমুলেটেড সুইচ পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সুইচ নয়, সেটা একটা সিম্পল প্রোগ্রাম। এবং যার ফলে দেখবেন প্যাকেট ট্রেসারে কিন্তু প্রচুর লিমিটেশন আছে। সিসকোরই অনেক লিমিটেশনস রয়েছে প্যাকেট ট্রেসারে, যেগুলো আমরা করে দেখাতে পারি না। আলটিমেটলি সিসকোরই একটু হাই এন্ড কিছু জিনিস দেখাতে গেলে আমরা কিন্তু আবার সেই জিএনএস3 শরণাপন্নই হই। জুনিপারেরও কিন্তু একটা ওরকম নিজস্ব সিমুলেটর আছে, আপনারা জুনিপার সাইটে গেলে বা এমনি নেট থেকেও হয়তো ওই সিমুলেটরটা নামাতে পারেন, কিন্তু সেটা প্রচন্ড লিমিটেড তার ক্যাপাবিলিটিস। আমি নিজে নামিয়ে হয়রান হয়ে গেছি, আমার ভালো লাগেনি, কারণ ওদের যা তৈরি করা আছে জাস্ট ওইটুকুর মধ্যে আপনাকে থাকতে হবে, তার বাইরে ওটা আপনি যেতে পারবেন না, রাইট? এবং সেটাও কিন্তু ট্রু মানে যে একটা সিমুলেশন এনভায়রনমেন্ট তা নয়, সেটা ওই একই প্যাকেট ট্রেসারের মতোই একটা ওই বান্ডলড কোনো একটা প্রোগ্রামড সফটওয়্যার, ব্যাস, দ্যাটস অল। নাও এবার ওই জায়গাটাতে আমি আবার ফিরে আসলাম, যেখানে ওই এমএক্স সিরিজ 14 মানে 2014 সালে ভিএমএক্স যখন লঞ্চ হলো, ভিএমএক্স বলে একটা সিমুলেশন যখন লঞ্চ হলো। ভিএমএক্স মানে কি? ভার্চুয়াল এমএক্স। এবার ভার্চুয়াল এমএক্স এ ওরা যেটা করলো, ওরা ওই প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনটাকে কিছুটা ধরবার জন্য কিছু ফ্যাসিলিটিস খুলে দিল, রাইট? কিছু ফ্যাসিলিটিস খুলে দিল। এবার পরবর্তী ক্ষেত্রে ওটা ভিএমএক্স 14, ভিএমএক্স 15 অবধি তাই চলল। ভিএমএক্স 16 বা 17 এরকম অনওয়ার্ডস ধরতে পারেন, ওটাকে ওরা ভাগ করে দিল। সো ইট বিকামস আ স্প্লিট আর্কিটেকচার, রাইট? এবং ভিএমএক্স এর এখন যে ভার্সনস গুলো আপনারা দেখতে পান, আপনারা ইউটিউব ভিডিও বা কিছুতে আপনারা যে ভিএমএক্স এর ভার্সন গুলো এখন দেখতে পান, ধরুন ভিএমএক্স 22 বা ভিএমএক্স 18, 19 যাই হোক না কেন, জানবেন সেগুলো হচ্ছে স্প্লিট আর্কিটেকচার। কেন না, দেখবেন দুটো করে আপনি যেই টপোলজিতেই থাকবেন, মানে যে এনভায়রনমেন্টেই থাকবেন, জিএনএস3 হোক বা ইভেনজি বলুন, আপনারা দেখবেন দুটো করে ডিভাইসকে দেখাচ্ছে। একটা ডিভাইস হচ্ছে ওর কন্ট্রোল প্লেন, আর একটা ডিভাইস হচ্ছে ওর প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন বা পিএফই। পিএফইটাতে অ্যাকচুয়ালি আমাদের কোনো কনফিগার করতে হয় না, পিএফইটা শুধু কানেক্ট করা থাকে একটা কেবল দিয়ে, আর যা কিছু কনফিগার আমরা করি কন্ট্রোল প্লেনটাতে।
রাইট? দ্য স্যাড নিউজ ইজ এই সফটওয়্যারস গুলো পাওয়া খুব মুশকিল। প্রথমত হচ্ছে এই সফটওয়্যারস গুলোর মেমোরি রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। ফলে আমার ল্যাপটপ যদি মিনিমাম 16 GB যদি না হয়, মিনিমাম 16 GB না হলে পরেই কিন্তু, মানে এটা কিন্তু আমি বলছি উইথ রেসপেক্ট টু GNS3 এনভায়রনমেন্ট, আমি ইভেনজির কথাও বললাম না। আমি যদি ভিএমএক্স ইউজ করতে থাকি, তাহলে ভিএমএক্স বা এর পরবর্তী ক্ষেত্রে ওরা ভার্চুয়াল এরকম সবকিছুই বের করেছে, ভিএমএক্স, ভিএসআরএক্স সবকিছুই বের করেছে ওরা। আবার সুইচের জন্য একটা বের করেছে ভিকিউএফএক্স। বাট প্রত্যেকটা প্যাকেজ হিউজ অ্যামাউন্ট অফ মেমোরি কনজিউম করে। আমি দেখেছি ভিএমএক্স এর একটা প্যাকেজ, সেটা কিন্তু তার কন্ট্রোল প্লেনের জন্য 4 GB মিনিমাম নিচ্ছে, আর তার পিএফির জন্য 1 GB মিনিমাম নিচ্ছে। তার মানে ওই একটা ডিভাইসের জন্য আপনার কিন্তু 5 GB চলে গেল। এবার চিন্তা করুন, একটা ডিভাইস দিয়ে আপনি ডেফিনেটলি প্র্যাকটিক্যাল করবেন না, আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে অ্যাটলিস্ট 2-3টে ডিভাইস নিয়ে, তার মানে ওখানে আপনার 15 GB বেরিয়ে গেল। ভিএসআরএক্স একটা জায়গায় দেখেছিলাম তাকে অন্তত 6 থেকে 8 GB দিতেই হবে, নাহলে সে চলবে না। তার মানে সেই ক্ষেত্রে আপনি যদি এখন দুটো ভিএসআরএক্স নিয়েও কাজ করতে চান, অন্তত আপনাকে যে ডেস্কটপ বা ল্যাপটপ এনভায়রনমেন্টে থাকতে হবে দ্যাট মাস্ট বি 32 GB। তা ঠিক আছে, সেটাও নয় কম্প্রোমাইজ করা গেল, সেরকম ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে কাজ করা গেল, ওটা কিছু অসুবিধা নয় আজকের দিনে। বাট সমস্যাটা এটাই যে জুনিপার যেটা সবসময় বলছে যে ইউ ক্যান হ্যাভ দিস সফটওয়্যারস অনলি ফ্রম জুনিপার সাইটস প্রোভাইডেড ইউ হ্যাভ আ জুনিপার আইডি। এবং সেক্ষেত্রে ওরা বলছে না যে মানে ওরা বলছে ইউ হ্যাভ আ ফ্রি, প্রোভাইডেড ইউ হ্যাভ আ ফ্রি জুনিপার আইডি। তা আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদিও জুনিপার সার্টিফাইড, বাট আমার সার্টিফিকেশনস গুলো বেশ অনেক বছর আগে হয়ে গেছে, সেজন্য বুঝতেই পারছেন যে সার্টিফিকেশনস গুলো এক্সপায়ার করে যায়। তো এনিওয়ে আমি রিসেন্টলি একটা ফ্রি জুনিপার আইডি করলাম। জুনিপার আইডি করার পরে আমি সেটা দিয়ে দিব্যি লগ ইনও করলাম। করে যখন আমি ডাউনলোড করতে গেলাম, দেখলাম বলে দিচ্ছে ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। আমার প্রিভিয়াস কিছু ব্যাচ, তাতে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা এরকম মানে অ্যাকাউন্ট তৈরি করে তারাও লগ ইন করে চেষ্টা করলো, বলে দিল যে ইউ ডু নট হ্যাভ দ্য রাইট। মানে মেইন ব্যাপারটা হচ্ছে যেটা বোঝা গেল যে জুনিপারের একটা পার্টনার লগ ইন দরকার। নাও হু ইজ দিস পার্টনার? পার্টনার লগ ইন বলতে আইদার আপনারা যে অর্গানাইজেশনে রয়েছেন সেই অর্গানাইজেশনে আইদার জুনিপার ডিভাইস ইউজ হয়, কিংবা অ্যাটলিস্ট জুনিপারের কাছ থেকে কোনো রকম কোনো সার্ভিস আপগ্রেডস ইত্যাদি নেওয়া হয়। সো দ্যাট ইজ আ পার্টনার লগ ইন। সেই পার্টনার লগ ইনটা যদি কারোর থাকে, তবে সে কিন্তু ওই মানে ভিএমএক্স মানে ভি যে ডিভাইসগুলো, ভিএমএক্স বলুন বা ভিএসআরএক্স বলুন, ভিকিউএফএক্স বলুন, এগুলো সমস্ত সে ডাউনলোড করতে পারছে। তো এবারে আপনারা যারা যারা প্রফেশনাল ওয়ার্কিং প্রফেশনালস রয়েছেন, আপনারা আপনাদের যদি কোম্পানিতে যদি আপনাদের পার্টনার লগ ইন যদি থাকে, আনফর্চুনেটলি আমাদের পার্টনার লগ ইন এখনো নেই, তো সেই জন্য আমি ওগুলোকে জোগাড় করতে পারিনি। বাট আপনাদের যদি কারোর পার্টনার লগ ইন যদি থাকে, আপনারা যদি ডাউনলোড করেন, তাহলে যদি আমার সাথে শেয়ার করেন, তাহলে আই উইল বি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। এবং এবার তাতে একটাই জাস্ট ছোট্ট একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে একেবারে টিপিক্যালি L2 রিলেটেড কিছু জবস বা ফাংশনস সেগুলো একটু দেখানো যায়। ইনফ্যাক্ট এই লিমিটেশনসটা আছে বলেই আপনারা আমাদের সিলেবাসটা পেয়েওছেন। আপনারা ডেফিনেটলি দেখেছেন যে L2 জায়গাটা আমরা কিন্তু ওখানে একটু স্কিপ করে গেছি। এবার স্কিপ করে গেছি তার দুটো মেইন কারণ। এক নম্বর হচ্ছে যে L2 রিলেটেড আমরা এখনো সেরকম খুব একটা স্ট্রং রিকোয়ারমেন্ট পাইনি, কারণ আমাদের মেজরিটি রিকোয়ারমেন্টই এসছে যারা যারা আমাদের এখানে স্টুডেন্টস যারা যারা ক্লাস করে গেছেন অধিকাংশই সার্ভিস প্রোভাইডার, এবং তাদের মেজরিটি রিকোয়ারমেন্ট ছিল বিজিপি অ্যান্ড এমপিএলএস। সো বিজিপি অ্যান্ড এমপিএলএস সেটা একেবারে মানে মোর দেন 100% ডেলিভার করা গেছে, মোর দেন 100%। আপনারা নিজেরাও ফিল করবেন বিজিপি অ্যান্ড এমপিএলএস কোন লেভেলে আপনারা পাবেন। এবং মানে নট অনলি বিজিপি অ্যান্ড এমপিএলএস, রাউটিং ব্যাপারটাই কিন্তু মোর দেন 100% আপনারা পাবেন। তার কারণ হচ্ছে এই যে অলিভ যে
অপারেটিং সিস্টেমটা আমরা ইউজ করি, সেই অলিভ অপারেটিং সিস্টেমটায় কিন্তু একেবারে মানে লেটেস্ট লেভেলেরও এমপিএলএস যা যা ফাংশনস গুলো রয়েছে সেগুলো সব করা যাচ্ছে, এভরিথিং। আর তাছাড়া অনেক কিছু জিনিস আছে, অনেক রকম ভার্চুয়ালাইজেশন টপিকস আছে যেগুলো আপনাদেরকে ওই ওয়ার্কশপে একবার বলেছিলাম, যে জুনিপার অনেকদিন থেকেই নেটিভলি বেশ কিছু ধরনের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি সাপোর্ট করে, যেগুলো কিন্তু খুব ইজিলি আমাদের এই অলিভে দেখানো যায়। সুতরাং অলিভে ক্লাস করে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে যতটুকু টেকনোলজি আমাদের দরকার তার অলমোস্ট 95% আমাদের কিন্তু জানা থাকবে। বাকি 5% একটা গ্যাপ থাকে, সেটা হচ্ছে ওই রিগার্ডিং জাস্ট ডেটা লিঙ্ক লেয়ার, মানে জাস্ট ওই ছোটখাটো কিছু হয়তো স্প্যানিং ট্রি রিলেটেড কিছু প্রবলেম দেখা দিল, কিংবা ভিলেন রিলেটেড কিছু প্রবলেম দেখা দিল, জাস্ট ওইটুকু। ঠিক আছে, এমনিতে ইন্টার ভিলেন অব্দি দেখানো যায়, এমনকি লেয়ার 2 ভিপিএন, যেটা লেয়ার 2 ভিপিএনটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়, বিকজ লেয়ার 2 ভিপিএন যখন আমরা ইমপ্লিমেন্ট করব সেটা এমপিএলএস এর ওপরই করা হয়। আর এমপিএলএস আপনারা যারা যারা অন্তত এমপিএলএস সম্পর্কে পড়াশোনা করেছেন আপনারা জানেন যে এমপিএলএস কিন্তু টিপিক্যালি লেয়ার 2 তে নেই, তার একটু ওপরে আছে, যেহেতু ওপরে আছে সেই জন্য ওটাকে করা যাচ্ছে। লেয়ার 2 তে যেই নামছে সঙ্গে সঙ্গে ওটা পুরোপুরি হার্ডওয়্যার হয়ে যায়। তো এই কথাগুলো বলে রাখলাম এই কারণেই, তার কারণটা হচ্ছে এটাই যে একেবারে টিপিক্যাল L2 যে মানে সার্ভিসেস গুলো থাকছে, মানে একদম ভিলেনের কিছু ফাংশনস বা স্প্যানিং ট্রির কিছু ফাংশনস বা ইথার চ্যানেলের কিছু ফাংশনস, যেটাকে অ্যাগ্রিগেটেড ইথারনেট বলা হয়, সেগুলো রিলেটেড কিছু জিনিস হয়তো আমাদের এইখানে আমরা সিলেবাসে করতে পারছি না। তবে সেটাতে যে আপনাদের খুব কিছু প্রবলেম হবে আমি সেটাও বলছি না। থিওরিটিক্যালি যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে তাহলে অবভিয়াসলি আপনারা আমার কাছ থেকে ক্লিয়ার করে নেবেন। যদি সেটা অন্যরকম কোনো মানে প্রোডাক্টসে দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হয়, যেরকম ধরুন যদি সিসকোতে যদি দেখালে আপনাদের সুবিধা হয়, তাহলে আমি ডেফিনেটলি আপনাদের যদি রিকোয়েস্ট করেন আমি সেটা সিসকোতে অন্তত দেখিয়ে দিতে পারি, কারণ প্যাকেট ট্রেসারে ওগুলো ইজিলি দেখানো যায়, ভিলানও দেখানো যায়, এগ্রিগেটেড ইথারনেটও দেখানো যায়, আবার ওদিকে স্প্যানিং ট্রিও দেখানো যায়। আর যদি ইন দ্য মিন টাইম আপনারা কেউ যদি ভিএমএক্স এর 14ই যদি আপনারা কেউ জোগাড় করতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু সেটা আমি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের হাতে যা টাইম থাকবে তাতে আপনাদের যা যা রিকোয়েস্ট থাকবে সেই রিকোয়েস্ট গুলো আমি আমার সাধ্য মতন চেষ্টা করব ফুলফিল করার, রাইট? এনিওয়ে আপনাদের এইটুকু অ্যাসুরেন্স দিচ্ছি যে আপনারা যে ধরনের এনভায়রনমেন্টে কাজ করছেন তাতে আপনাদের 95% আপনাদের কিন্তু সমস্ত রকম যা কিছু টেকনোলজি আপনাদের দরকার সেগুলো আপনারা আমাদের সিলেবাসের ভিতরে পেয়ে যাবেন। এনিওয়ে, তাহলে ইনফরমেশন টেকনোলজি তো কেউ বলতে পারে না, মানে কখনোই কেউ বোস্ট করতে পারে না যে এটাই সব, সেজন্য আমি 95%ই বলে রাখলাম। যদি কারুর কিছু যদি এক্সট্রা জানার থাকে অবভিয়াসলি আপনারা কিন্তু আমাকে বলবেন, সেটা যদি সিলেবাসের ভিতরেই থাকে আমি তো ডেফিনেটলি সেটা আপনাদেরকে আলোচনা করব। যদি সেটা সিলেবাসের বাইরেও থাকে, এরকম হয়েওছে অনেকবার যে কিছু জিনিস হয়তো আমার সিলেবাসের মধ্যে ছিল না, আবার সেগুলো ডিসকাস করে দিতে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমি সেটা অবশ্যই করে দেব। আমাদের কোর্সটা শেষের দিকে যখন চলে আসবে একটু সিলেবাস হালকা হয়ে গেলে আমি সেগুলো নিয়ে আলোচনা করে দেবো, সেদিক দিয়ে যেন আমাদের মধ্যে কোনো রকম ল্যাক অফ ট্রান্সপারেন্সি না থাকে। যেটা আপনাদের জানতে ইচ্ছা করবে সবসময় কিন্তু আমাকে জানাবেন, কিপ ইন টাচ, ঠিক আছে? কারণ একটা জিনিস জানবেন যে ইনফরমেশন টেকনোলজি এমন একটা লাইন যাতে কিন্তু কখনো কেউ টিচার নয় কেউ স্টুডেন্ট নয়, কেউ টিচার নয় কেউ স্টুডেন্ট নয়। আমি আজকে এখানে বসে ক্লাস নিচ্ছি মানে আমি কিন্তু স্যার বা টিচার নই, আপনারা বসে বসে শুনছেন বলে আপনারা স্টুডেন্ট নন। মেন ব্যাপার হচ্ছে আমি কিছু জিনিস জানি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তেমনি আপনারাও হয়তো অনেক কিছু জানেন যেটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, রাইট? আমরা সবাই কিন্তু সেম জায়গায় দাঁড়িয়ে আছি, রাইট? ইনফরমেশন টেকনোলজির হলো এটাই ব্যাপার, কেউ কিন্তু উঁচু নয় কেউ কিন্তু নিচু নয়। এনিওয়ে, শেয়ারিং আমাদের মধ্যে সব সময় থাকে। আচ্ছা, আমি একটু চট করে শুনে নিই যে কেউ কিছু আমার কাছে জানতে চাইছিলেন, তারপরে আমি এবার ডেমনস্ট্রেশনটায় চলে আসব।
হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের এসআরএক্স এর কি কোনো কাজ টাজ দেখানো হবে? মানে এসআরএক্স তো পলিসি দিতে হয় আর কি, আমরা ওইটা নিয়ে কি কাজ করতে পারি এসআরএক্স কে রাউটার হিসেবে নিয়ে? হ্যাঁ, মেইন ব্যাপার হচ্ছে যে প্রথমত হচ্ছে যে পলিসি আমি প্রচুর দেখাবো। ঠিক আছে, পলিসি প্রচুর হবে, কারণ জুনিপারটা পুরোটাই তো পলিসি ড্রিভেন। তো পলিসি প্রচুর হবে, রাউটিং পলিসি বলুন বা প্যাকেট ফিল্টারিং পলিসি বলুন বা প্যাকেট লিমিটিং পলিসি বলুন, মানে পুরোটাই পলিসি চলবে, কমিউনিটি পলিসি সব চলবে। আর যেহেতু জুনস ব্যাপারটা ইউনিফর্ম, সেই জন্য আপনি দেখবেন এসআরএক্স এ যে ধরনের পলিসি স্টেটমেন্টস গুলো আপনি ইউজ করতে পারছেন, আপনি এই অলিভের যে এমএক্স, তাতেও আপনি সেই ধরনের পলিসি ইউজ করতে পারবেন। আমি হয়তো টিপিক্যালি এসআরএক্স ডিভাইসে দেখাবো না, কিন্তু মানে এসআরএক্স এর যে রিলেটেড পলিসিস যেগুলো থাকবে, মানে ধরুন প্যাকেট ফিল্টার করা বা কোনো রকম কিছু মানে রেট লিমিটিং করা, এই পলিসিস গুলো ডেফিনেটলি আপনারা কিন্তু জানতে পারবেন। আর সুইচের ভিএম কি দেওয়া হবে আমাদের, মানে সুইচের ভিল্যান করা, লেয়ার 3 লেয়ার 2 ভিল্যান করে? দেখুন, লেয়ার 3 সুইচিংটা তো পুরোটাই হয়ে যাবে, কারণ লেয়ার 3 সুইচিং এর ভেতর যেটা থাকে আপনার, ধরুন ইন্টারভিলান কমিউনিকেশন, বা ধরুন ডিওটি ওয়ান কিউ, কিউ ইন কিউ, বা ধরুন আজকে L3 ভিপিএন বা L2 ভিপিএন, ওগুলো তো সবই দেখানো যাবে। এবার একদম টিপিক্যালি যে ভিপিএন এর যে এই মানে ভিল্যানের যে জায়গাটা থাকছে, মানে যেটা ধরুন আমি একটা সিম্পল একটা সুইচে দুটো ভিলেন বানালাম, সেই দুটো ভিলেন, তারপর আমি দুটো ভিলেনের ইন্টার ভিলেন কমিউনিকেশন হয়ে যাবে, কিন্তু আমি ধরুন ভিলেন সিম্পল দুটো সুইচের ভিতরে ভিলেন ট্রাঙ্কিং করা, এই করা, সেইটা একটুখানি অসুবিধা। কারণ হচ্ছে যে ওই পিএফইটা পাওয়া যায় না। তবে ওটার যদি আমি যেটা আপনাদেরকে একটু আগেই বললাম, যে যদি ওরকম কোনো, আমি নিজেও খুঁজছি, যদি আমি ওরকম কোনো ওই ভিএমএক্স যদি একটা পেয়ে যাই, তো ডেফিনেটলি আমি আপনাদেরকে দেখিয়েই দেবো। আপনাদের ক্লাস তো এখনো 4 মাস তো চলবেই, তার মধ্যে আমি যদি একটা ভিএমএক্স পেয়েই যেতে পারি, তো ডেফিনেটলি আমি ওগুলো আপনাদের আচ্ছা, দেখিয়ে দেবো। আর একটা কথা বলি, হ্যাঁ, এটা হচ্ছে যে আমি পার্টনার অ্যাকাউন্ট আমার আছে। আচ্ছা আচ্ছা, বাহ, আপনি আশা করি আমার কাছ থেকে সবকিছু পাবেন। হ্যাঁ হ্যাঁ তো আহ, তাহলে আপনি ওইটা কি বলে, যখন দরকার হয় আমাকে ওয়ান টু ওয়ান ভিডিও শেয়ার করে যেখান থেকে নিতে হয় হ্যাঁ, ওইখান থেকে নিয়ে নিন, আমার কাছে সবই আছে। ভেরি গুড ভেরি গুড, তাহলে তো খুব ভালো হলো, খুব ভালো। আমি চাচ্ছি যে সবাই আর কি এটা পাক, ঠিক এবং ঠিক আমাদের ঠিক ঠিক, নলেজটা আর কি শেয়ার হোক আর কি। খুব ভালো হলো, খুব ভালো, আমি নিজেও খুব উপকৃত হলাম। তাহলে আমি এমনিতে আমাদের এই ক্লাসটা এগিয়ে যাওয়ার পরে আমি মোটামুটি একটু এই মানে হালকা হয়ে গেলে পরে আমি লেয়ার 2টা তাহলে অবশ্যই তাহলে আপনাদের দেখাবো। ওকে, ধন্যবাদ। একদম, আপনি মানে একদম লেয়ার 2তে আমি স্প্যানিং ট্রি, ইথার চ্যানেল অ্যান্ড ভিল্যান, মানে যেগুলো লেয়ার 2র মেইন 3টে ব্যাপার, যেগুলো লেয়ার 3তে আমরা ভাবতে পারি না, সেগুলো আমরা সব দেখিয়ে দেবো তাহলে। একদম, আচ্ছা, আপনি নিশ্চিন্ত থাকুন তাহলে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি একটুখানি এগুলো দেখাই। আচ্ছা, এইবারে জিএনএস3-র যে এনভায়রনমেন্ট, তাতে আমরা কিভাবে জুনিপারটাকে রান করব। এবার জুনিপারটাকে আমরা জিএনএস3 এনভায়রনমেন্টে দুভাবে রান করতে পারি। একটা হচ্ছে জিএনএস3-র ভিতরে আমরা যদি এখানে এই প্রেফারেন্সেস এর ভেতরে যদি যাই, তাহলে আমরা দেখব এইগুলো হচ্ছে সার্টেন, মানে কি বলবো, মানে এনভায়রনমেন্ট বা কন্টেইনার্স, যার ভেতরে জিএনএস3 রাউটার সুইচ গুলোকে বা ডিভাইসেস গুলোকে রান করতে পারে। যেরকম কি কি কন্টেইনার্স আছে, যেরকম কিছু ওর ইনবিল্ট কন্টেইনার্স আছে, যেগুলো বিল্ট ইন দেখাচ্ছে, আমাদের ইথারনেট হাবস ইত্যাদি ইত্যাদি। তারপর ভিপিসিএস কিছু আছে, ডাইনামিক্স বলে ওর মধ্যে আবার একটা এরকম কন্টেইনার আছে, যার ভিতরে অ্যাকচুয়ালি সিসকো আইওএস রাউটার্স চলে। যেগুলো আইও ইউ রাউটার্স যেগুলো রয়েছে সিসকোর, মানে হায়ার এন্ডে, যে এই যে ধরুন সিসকোর যে নেক্সাস বলুন বা আইওএস এক্স সি বা আইওএস এক্স আর, এই যে রাউটার্স গুলো রয়েছে, সেগুলো সবই আইও ইউ এর ভিতর চলে, আইওএস ওভার ইউনিক্স। দেন কিউইএমইউ এনভায়রনমেন্ট, তার ভিতরে এরকম অনেক ডিভাইস চলে, ভার্চুয়াল বক্স এনভায়রনমেন্ট, ভিএমওয়্যার এনভায়রনমেন্ট এবং ডকার কন্টেইনার্স। তার মধ্যে আমরা দুভাবেই কিন্তু, মানে তিনভাবেই আমরা কিন্তু এই কি বলে আমাদের জুনিপারকে রান করতে পারি। একটা হচ্ছে অন কিউএমইউ কন্টেইনার,
অথবা একটা হচ্ছে অন ভার্চুয়াল বক্স, একটা হচ্ছে অন VMware। GNS3 VM এর কথা একটা বলে, কিন্তু আমি যদিও Core i5 ডিভাইসেও আমি ইনফ্যাক্ট আরো এমনি অর্ডিনারি ডিভাইসেও দেখেছি, তাতেও কাজ করেনি। Core i5 যেটা ভার্চুয়ালাইজেশনটা খুব সুন্দর সাপোর্ট করে, ইনফ্যাক্ট আমার সমস্ত রকম ভার্চুয়ালাইজেশন কোর আমার এই ল্যাপটপটাতে খুব সুন্দর সাপোর্টেড হয়, লিনাক্স থেকে শুরু করে সব, বা SDN, কোয়ান্টাম কম্পিউটিং সবই সাপোর্টেড হয় খুব সুন্দরভাবে। তো তা সত্ত্বেও আমি দেখেছি GNS3 VM এর জায়গাটা কিন্তু ঠিকমতো কাজ করে না, তা আমি এটাকে আর ধরতে চাই না। আমি জাস্ট দুটো এনভায়রনমেন্টে দেখাই, একটা হচ্ছে QEMU আর একটা হচ্ছে VBox। VMware কেন দেখাই না, কারণ VMware একটু মেমোরি খায়, VBox এর তুলনাতে VMware মেমোরি খায়। তাছাড়া VMware এর যে মানে ইন্টারফেসটা আমার একটু কমপ্লিকেটেড লাগে তুলনামূলকভাবে, VBoxটা আমার কাছে সোজা লাগে। এই হচ্ছে মেইন ব্যাপার, সেজন্য আমি VBoxেই দেখাই। দেখবেন অনেকে VMwareও করছে, এটা আপনাদের আপনাদের খুশি, আপনারা যেভাবে হোক সাজিয়ে নিতে পারেন জিনিসটাকে। এবার কথাটা হচ্ছে যে QEMU-তে যদি আমি জুনস চালাই, তার সাথে এই VBox বা VMware-এ চালানোর ডিফারেন্সটা কোথায়? দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে। QEMU-তে যদি আমি জুনস চালাই, তাহলে যেটা দেখা যায় যে জুনসটা একটু স্লো রান করে। কেন স্লো রান করে? তার কারণটা হচ্ছে QEMU এনভায়রনমেন্টটা টিপিক্যালি GNS3 নিজস্ব নেটিভ এনভায়রনমেন্ট, এবং এখানে যদি আমি কোনো ডিভাইসকে চালাই, সেই ডিভাইসের ব্যাক এন্ড প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রন্ট এন্ড প্রসেস পুরোটাই কিন্তু ম্যানেজ করে GNS3, যার ফলে একটু স্লো চলে, রাইট? QEMU-তে ডিভাইস বুট আপ করতে করতে যতটা টাইম নেবে, দেখবেন অন্য কোনো ভাবে করলে কিন্তু তার থেকে তাড়াতাড়ি বুট আপ করে। আরেকটা, কিন্তু এটা গেল হচ্ছে মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্টটা কি আছে আবার, অনেক সময় কি হয় আমরা কিন্তু কারণ এটা হতেই পারে যে আমি আজকে হয়তো একটা টোপোলজি তৈরি করছি, বড় টোপোলজি তৈরি করছি, করতে করতে হয়তো অনেক রাত হয়ে গেল, আর আজকে শুতে হবে, এবার কালকে অফিস আছে, তা সেই কারণে আমি আজকের মতন টোপোলজিটাকে সেভ করে চলে গেলাম, আগামীকাল আবার বসবো এটাকে নিয়ে। এবার এই যে সেভিং অফ দ্য টোপোলজি, এইটা কিন্তু QEMU-তে হয়, রাইট? তাহলে এর প্লাস অ্যান্ড মাইনাস গেল এইটা। ঠিক সেরকমই উল্টোটা প্লাস অ্যান্ড মাইনাস হলো যদি আমি এই VBox and VMware ইউজ করি, বিকজ ইন বোথ কেসেস VBox and VMware ডিভাইসের যে মেইন ব্যাকএন্ড প্রসেস, যেখানটা ডিভাইসের হার্ডওয়্যারটা রান করছে, তার যে মেমোরি ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো এখানে রান করছে, সেগুলো সব কিন্তু ম্যানেজড হয় ফ্রম VBox অর VMware। GNS3-র ওপরে কোনো প্রেশার থাকে না, GNS3 শুধু একটা ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করে, যার জন্যই জিনিসটা খুব ফাস্ট রান করে, ভেরি ফাস্ট। ওয়্যারাস ঠিক উল্টোটা থাকে আবার, যে আজকে যদি আমি এখানে এগুলোকে সেভ করতে চাই, তাহলে সেভ করাটা একটু কমপ্লিকেটেড, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু সেভ হয় না, রাইট? অনেক ক্ষেত্রেই সেভ হয় না। তো সেই জন্য আমি যদি আজকে এখন এই ধরনের VBox বা VMware এনভায়রনমেন্টে যদি কাজ করি, তাহলে আমাকে একটা জিনিস মাথায় রেখে বসতে হবে যে আমি কিন্তু এটাকে খুব সম্ভবত সেভ করতে পারবো না, সুতরাং আমাকে একটু টাইম নিয়ে বসতে হবে, যাতে টোপোলজিটা একবারই যাতে দাঁড়িয়ে যায়, আমার যেন সাফিসিয়েন্ট টাইম যেন হাতে থাকে। এবার নেক্সট হচ্ছে আমি কি করে এবার এগুলোকে সেট আপ করবো। তো সেট আপের জন্য প্রথমতই QEMU-তে আমি গেলাম। QEMU-তে একটু দেখবেন, এই অনেকের ক্ষেত্রে হয়তো এই টিকটা কাজে লাগতে পারে, এনেবল হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন বা রিকোয়ার হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন, এই জায়গাটা কাজে লাগতে পারে। ঠিক আছে, তার মধ্যে আমি একটা কথা বলে দিচ্ছি, রিসেন্টলি আমার একজন ঠিক আপনাদের আগেই যে ব্যাচটা করছে সেই ব্যাচের স্টুডেন্ট, একজন ক্যান্ডিডেট, আর কি স্টুডেন্ট বলবো না, আবার বন্ধুই বলবো, কারণ আমরা কেউ স্টুডেন্ট বা টিচার নই, আমরা সব এক জায়গাতেই আছি। তো একজন এরকম বন্ধু, সে মানে জানতে চাইছিল, তো তাকে আমি ওই এনিডেস্কে সে যখন এলো তখন আমি বললাম যে এটা টিক করতে, এটা টিক করার পরে দেখা গেল কাজ করছে। তো এবারে এইটাকে আপনারা টিক করবেন, এনেবল হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন, এটা টিক করলে দেখবেন অনেক ক্ষেত্রে হয়তো কাজ করে যাবে, আর অনেকের হয়তো নাও কাজ করতে পারে, ডিপেন্ডিং অন দা মানে আপনার সিস্টেম হার্ডওয়্যার, আর কি সিস্টেম হার্ডওয়্যার উপর ডিপেন্ড করছে পুরোটা। পরেরটা টিক না করলেই বেটার,
যেটা বলছে রিকোয়ার হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন কেভিএম বা এইচএক্সএম, এইটাকে না করলেই ভালো, কারণ আমি দেখেছি এটা করে অসুবিধা হয়, রাইট? তো এবারে এরপর আমি যদি কিউএমইউ ভিএমস এ যদি যাই, তাহলে কিউএমইউ ভিএমস আমি এখানে দেখতে পাচ্ছি যে এরকম আমার বেশ কিছু কিউএমইউ ভিএমস এখানে করা আছে। আমার মাইক্রোটিক রাউটার্স রয়েছে, জুনিপার অলিভ রয়েছে, ইত্যাদি ইত্যাদি এখানে সব রয়েছে। তা আমি কি করে এটাকে এখন আমি সেট আপ করবো? তো আমি যেটা করছি এখানে, আমি এখানে নিউতে গেলাম। এবার একটু আপনারা এটাকে দেখে রাখুন কিভাবে করছি। নিউতে গেলাম, নিউতে গিয়ে দেখবেন প্রথমেই বলবে দ্য রিকমেন্ডেড ওয়ে টু রান কিউএমইউ ইত্যাদি, এসব কিছু পাত্তা দেওয়ার দরকার নেই, ওকে করে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে এখানে একটা নাম দিচ্ছে, ঠিক আছে? তা এখানে নাম দিলাম আমি জুনিপার নাম দিলাম, জুনিপার হাইফেন কিউইএমইউ নাম দিলাম, রাইট? আর কিছু করবেন না এখানে। এবার নেক্সট বলবেন। নেক্সট বলার পরে এবারে কত র্যাম ওকে দেবেন। মোটামুটি 512, একটু দেখে নিই এটা কত র্যাম দিয়েছিলাম, 256 এমবিতেই চালাচ্ছিলাম, 256 এমবিতেও চলে যায়, ঠিক আছে? আমি 512ই দিলাম এখানে, 512 এমবি দিলাম। নেক্সট 1024ও দিতে পারেন। অ্যাকচুয়ালি কেন একটু বেশি দিলে বেটার এটা একটু আপনাদের বলে রাখি। এটার আবার কারণ হচ্ছে যে ওই যে জুনস যে ইউনিক্স এর ওপর রান করে, এবার যেহেতু ইউনিক্স একটা মেনলাইন অপারেটিং সিস্টেম, সেই জন্য ওকে মেমোরি দিলে বেটার হয়, ঠিক আছে? সিসকোর যে রাউটার্স গুলো, যে ডাইনামিক্স এর উপরে যে রাউটার্স গুলো চলে এখানে, আইওএস রাউটার্স, ওরা তো অ্যাজ সাচ নিচে এরকম কোনো প্ল্যাটফর্ম ইউজ করে না যেটা আইওই রাউটার্সরা ইউজ করে। আইওএস অন ইউনিক্স যারা, তারা যেটা ইউজ করে, যার জন্য আইওইউ ডিভাইস গুলোর জন্য আপনাকে কিন্তু র্যাম বেশি দিতে হয়, কিন্তু টিপিক্যাল আইওএস ডিভাইসের জন্য র্যাম বেশি দেওয়ার দরকার নেই, রাইট? তো এখানেও যেহেতু এটা ওই ইউনিক্স এর ওপর বেস করে রান করছে, এই জন্য একটু বেটার র্যাম দিলেই বেটার, ঠিক আছে? তা আমি এখানে ধরুন 1024ই দিয়ে দিলাম, 1024 দিলাম, না দিলেও চলতো। নেক্সট 512ই দিয়ে রাখি, আমার তাহলে সুবিধা হবে পর। 512 নেক্সট। এবারও জিজ্ঞেস করছে যে কনসোলটা কি হবে। কনসোলটা টেলনেট ছাড়া আরো অনেক কিছু হয়, ভিএনসি, স্পাইস ফাইস ইত্যাদি। নানও হয়, নান ফান কিছু করবেন না, সোজা টেলনেট। নেক্সট। এইবারে আপনাকে জুনিপারের যে অপারেটিং সিস্টেমটা, অ্যাকচুয়াল যে অপারেটিং সিস্টেমটা, সেটা দিতে হবে। এটা আমি আপনাদের সাথে অলরেডি আজকে শেয়ার করে দেবো, আপনারা ওই মেল আইডি দিয়ে দিলে। তা আমি এখানে নিউ ইমেজে গেলাম, নিউ ইমেজে গিয়ে ব্রাউজ করলাম। ব্রাউজ করলে পরে দেখুন আমার এখানে যে লোকেশনে আমি ওটাকে সেভ করে রেখেছি, আমার লোকাল ডিস্ক ডি, তার ভিতরে সফটওয়্যার, তার ভিতরে জুনিপার, তার ভেতরে এই যে জুনস অলিভ ডিস্ক 1, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে বললাম ওপেন, রাইট? এবার এখানে বলে দিলাম ফিনিশ। ডিভাইসটা রেডি হয়ে গেল, জুনিপার কিউএমইউ রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটু কনফিগার করতে হবে, আরো ফার্দার একটু কনফিগার করতে হবে। তাহলে এবার সেটা কিভাবে কনফিগার করব? সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে বললাম এডিট। এডিটে এসে নাম ফাম যা থাকলো থাকলো। প্রথমত সিম্বলটাকে একটু রাউটারের সিম্বল করে দিই। তাহলে এখানে ক্লাসিক সিম্বলে গেলাম, ক্লাসিকে গিয়ে রাউটার ওকে করলাম। আচ্ছা, ক্যাটেগরিটা একদম ভালো করে যেন আমি রাউটার্স বলি, ঠিক আছে? ক্যাটেগরি অনেক রকম হয়, রাউটার, সুইচ, এন্ড ডিভাইস, সিকিউরিটি ডিভাইস, অবশ্যই যেন রাউটার বলে আসি। র্যাম তো বলেই দিয়েছি, ভিপিসিউজ একটাই থাকবে, কিচ্ছু বলার নেই। কনসোল টাইপ টেলনেট বলা আছে, অটো স্টার্ট কনসোলটাকে টিক মেরে দেবেন। কেন এটা টিক? তার কারণটা হচ্ছে যেই আপনি জুনিপার ডিভাইসটা স্টার্ট করবেন, যাতে অটোমেটিক্যালি ওর কনসোলটাও খুলে যায়। নালে কি হয়, আপনাকে আবার রাইট ক্লিক মেরে আবার কনসোলটাকে অন করতে হবে, সেজন্য অটো স্টার্ট কনসোল মারলে সুবিধা। এইচডিডি অলরেডি আপনারা এইচডিডি দিয়ে দিয়েছেন, আর কিছু দেখার দরকার নেই এখানে। আর শুধু নেটওয়ার্কে আসবেন,
নেটওয়ার্কে এসে এই মুহূর্তে 4টে অ্যাডাপ্টার দিয়ে দিন, ঠিক আছে? পরে আপনারা এটাকে বাড়াতেও পারেন, নো ইস্যুস অন দ্যাট। তবে একটা কথাই বলে রাখি, যত বেশি অ্যাডাপ্টার্স দেবেন তত দেখবেন বুট টাইমে একটু সময় লাগে। তা ঠিক আছে, তাতে কিছু চিন্তার কিছু নেই, আপনারা আপনাদের সুবিধা মতো নাম্বার অফ অ্যাডাপ্টার্স দিতেই পারেন। আর কিচ্ছু এখানে করার নেই। এবার এখানে ওকে করলেন, ওকে করার পরে দেখুন এখানে এইটা চেহারাটা এরকম রাউটারের মতন হয়ে গেল। এইখানে দেখিয়ে দিল যে ওর কি কি ফিচার্স আমি সেট করলাম। দেখিয়ে দেওয়ার পরে এবার এখানে অ্যাপ্লাই, এবার এখানে ওকে, রাইট? এবারে একটুখানি এই প্রেফারেন্সেসে এই যে কিউইএমইউ, এই কিউইএমইউটাতে আমি একটু এটাকে অন করে রাখি, এইটাকে অন করে এটাকে অফ করি, অনেক সময় একটু সুবিধা হয়। এবার এখানে অ্যাপ্লাই বললাম, বলে ওকে বললাম। বলার পরে এবার আমি যখন এই লিস্টটা দেখব, এই লিস্টের মধ্যে আমি দেখতে পাবো এখানে জুনিপার রাউটার, হ্যাঁ জুনিপার কিউইএমইউ, এই যে এটাকে আমি তৈরি করেছিলাম এটা এসে গেছে। তাহলে এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার আমি যখন এটাকে স্টার্ট করব, ডাবল ক্লিক করলাম, সরি, এটাকে যদি ফার্দার আরো কনফিগার করতে হয় তাহলে তো ডবল ক্লিক বা রাইট ক্লিক করে কনফিগার করলেই হয়ে যায়। আপনি যদি মনে করেন যে হ্যাঁ নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স বাড়াবেন তাহলে এখান থেকে, তবে সেক্ষেত্রে কিন্তু এটা ফর দ্য এন্টায়ার টেমপ্লেট হবে না, শুধু এই ডিভাইসটার জন্যই হবে। ফর দ্য এন্টায়ার টেমপ্লেট করতে গেলে আপনাকে এডিট প্রেফারেন্সে গিয়ে আবার করতে হবে। তো এনিওয়ে এটাকে আমি স্টার্ট করে দিলাম। সো স্টার্ট, যে স্টার্ট করলাম দেখবেন কনসোল খুলে যায়, এই বুট আপ করছে। একটু দেখে নিন বুট আপ টাইমটা কিরকম লাগছে। আমি একটু ফন্টটাকে বড় করছি, ফন্টটাকে একটু বড় করে দিই, বুট আপ টাইমটা একটু খেয়াল করবেন। অ্যাপ্লাই, আচ্ছা এই ক্ষেত্রে একটু বলে রাখি, অনেক সময় দেখবেন বুট আপ হওয়ার পরে, আমি এই প্রবলেমটা অনেক সময় ফেস করতাম, করিও এখন, দেখবেন পার্টিকুলারলি কিউএমইউতেই এই ঝামেলাটা হয়। ভিবক্সে অন্তত এই প্রবলেমটা আমি কখনো পড়িনি। সেটা হচ্ছে একটা জায়গায় এসে ডিবি বলে একটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে, ডিবি লিখে একটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে বুটিংটা দাঁড়িয়ে পড়ে আর এগোয় না, ঠিক আছে? ডিবি ছোট হাতের ডিবি গ্রেটার দেন দিয়ে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু না, সেখানে পাতি লিখে দেবেন CONT, পুরো কন্টিনিউ লিখবেন না, CONT ছোট হাতের লিখবেন, লিখে এন্টার মেরে দেবেন, দেখবেন বুটিংটা আবার এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু কারণেও দাঁড়িয়ে পড়ে, এটা একটা ছোট্ট ট্রাবল শুটিং টিপস বলে দিলাম। অনেক সময় দেখেছেন আপনারা হয়তো ডিবি বলে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দাঁড়িয়ে পড়ে বুটিং এর মাঝ রাস্তায়, সেখানটাতে CONT লিখে এন্টার মেরে দেবেন, ব্যাস ও এগিয়ে যাবে। এইসব জায়গাতে আসার পরেই দেখবেন এবার একটু একটু টাইম নেয়, একটু আমরা ওয়েট করি। ইনিশিয়াল কনফিগারেশন যখন তৈরি করে তখন দেখবেন বেশ কিছুটা সময় নেয়। এই যে মেসেজগুলো দিচ্ছে দেখছেন, মেসেজগুলো সব কিন্তু লিনাক্স রিলেটেড, এই যে /dev/adm পুরোপুরি কিন্তু লিনাক্সের ফাইল স্ট্রাকচার। এই যে ক্রিয়েটিং ইনিশিয়াল কনফিগারেশন, এতক্ষণ কিন্তু লিনাক্সেরই কাজ চললো, এইবারে জুনোসের কাজ শুরু হচ্ছে।
দেখছেন কতটা টাইম নিচ্ছে ক্রিয়েটিং ইনিশিয়াল কনফিগারেশন। ডেট টাইম এসে গেলে আর কোনো চিন্তা নেই। ফাইনালি লগ ইন। আচ্ছা, যখনই একটা টিপিক্যালি ব্র্যান্ড মানে একেবারে র জুনিপার ডিভাইস যখন বুট আপ করে তখন এরকম অ্যামনেজিয়াক বলে একটা প্রম্পট দেখায়। এই যে এখানে এটা দেখাচ্ছে টিটিওয়াইডি 0, এটাও কিন্তু লিনাক্সেরই বা ইউনিক্সেরই কিন্তু একটা মানে পরিচয়। এবার লগ ইনে আমরা যেটা করি, আমি যেটা আপনাদের বলেছিলাম ওয়ার্কশপে, যে লিনাক্স এই কি বলে জুনিপার কখনই আপনাকে এন্টিটি লেস লগ ইন করতে দেবে না। সো অলওয়েজ আপনাকে কিছু একটা হয়ে ঢুকতে হবে, এবং যেটা একেবারে প্রথম যে ইউজারটা ওদের মধ্যে রেডি করাই থাকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেল ইউজার বা সুপার ইউজার, দ্যাট ইজ রুট বাট উইদাউট এনি পাসওয়ার্ড। সো রুট বললে পরে যেই জায়গাটা আমাকে নিয়ে আসে সেটা হচ্ছে root@%। এখন অবধি কিন্তু আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, দিস ইজ অ্যাকচুয়ালি ইউনিক্স প্রম্পট। ঠিক আছে, দিস ইজ ইউনিক্স প্রম্পট, বিকজ আমরা এখানে কিন্তু দরকার পড়লে ইউনিক্সের কমান্ড ইউজ করতে পারি। আপনারা যদি এখানে এখন বলেন এলএস, প্রথমত যদি বলেন এখানে পিডব্লিউডি, পিডব্লিউডি বললে দেখুন মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, ইউনিক্সের যে কমান্ড আর কি, পিডব্লিউডি বললে পর দেখুন /root দেখাচ্ছে। আপনারা যদি বলেন এখানে এলএস -l মানে কি কি আছে, ও দেখাচ্ছে এই 4টে এরকম ফাইল রয়েছে এর ভিতরে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, এবার আমরা যখন মানে আমরা কিন্তু এই জায়গাটাতে আবার আসবো যখন আমরা ট্রাবল শুটিং করব, এবং যখন ওই কিছু ওই ডাউনলোড ফাউনলোড যখন করব, রিকভারি করব, সেই সময় আমরা আবার এই জায়গাটাতে আসবো। এবার আমরা কি করে জুনোসের মানে সিএলআইটাকে স্টার্ট করব। টিপিক্যালি জুনোসের সিএলআই সেটা হচ্ছে সিএলআই। সিএলআই বললে পরে এবার কিন্তু আমাকে নিয়ে এলো জুনোস প্রম্পটে। এবার একটা কথা বলে রাখি, একমাত্র রুট যখন লগ ইন করে, একমাত্র রুট যখন লগ ইন করে তখনই কিন্তু ইউনিক্স প্রম্পটটা আমার সামনে খুলে দেয়, রাইট? ইভেন রুট যখন পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করে তখনও কিন্তু ইউনিক্স প্রম্পটটা আমার সামনে খোলে। আদারওয়াইজ অন্য কোনো ইউজার, এমনকি সেটা যদি সুপার ইউজার লেভেলেরও যদি হয়, সেও যখন লগ ইন করে ইউনিক্স প্রম্পটটা কিন্তু আমার সামনে খোলে না কখনোই, রাইট? অ্যাকচুয়ালি আমাদের এই যে জুনসের 3টে মেইন মোড থাকে, ঠিক আছে? ওই যে এই মোডটাকে অ্যাকচুয়ালি বলা হয় শেল মোড। কেন শেল মোড? না, এটা অ্যাকচুয়ালি ইউনিক্স শেলটাকে খুলে দেয় আমাদের সামনে। এটা হচ্ছে শেল মোড, রাইট? এইটা হচ্ছে অপারেটিং মোড, যেখানে আমরা গ্রেটার দেন চিহ্ন পাই। অপারেটিং মোডটা কেন? না, অপারেটিং মোডে আমরা অ্যাকচুয়ালি এটাকে অপারেটিং মোড নাম দিয়েছি এই কারণে, বিকজ এখানে অ্যাকচুয়াল অপারেশনাল ইনফরমেশনস গুলোকে আমরা পাই, এবং একটা পার্টিকুলার ডিভাইসকে দিয়ে আমরা যদি কোনো অপারেশন পারফর্ম করাতে চাই, যেরকম ধরে নেওয়া যাক পিং করানো, ট্রেস রুট করানো, ইত্যাদি ইত্যাদি, এইসব জিনিসগুলো আমরা এখানে ওকে দিয়ে করাতে পারি। যদিও অন্য মোড থেকে করানো যায়, কিন্তু ওদের ন্যাচারাল কাজ এখান থেকেই, ন্যাচারাল মোড এটাই। আর এই যে মোডটা, যেটাকে আমি কনফিগার বললে পরে যেই মোডটাতে ঢুকে যাই, সেই মোডটাকে বলা হয় কনফিগারেশন মোড। তাহলে 3টে মেইন মোড, একটা শেল মোড, একটা অপারেশন মোড, একটা কনফিগারেশন মোড, রাইট? এই শেল মোডটা আমি আবার বলে রাখলাম, কখনো কিন্তু আপনারা যদি রুট ইউজার ছাড়া অন্য কোনো ইউজার দিয়ে যদি ঢোকেন, ইভেন ইফ সেটা যদি সুপার ইউজার লেভেলেরও হয়, কখনোই কিন্তু আপনারা শেল মোডটাকে পাবেন না যতক্ষণ না আপনারা এক্সিট করে বেরোন। মানে আজকে যদি ওই সুপার ইউজার মোড থেকে যদি আপনারা এক্সিট করে যদি বেরোন, তখনই একমাত্র কিন্তু আপনারা শেল মোডটাতে ঢুকতে পারেন, আদারওয়াইজ কিন্তু শেল মোডটায় ঢুকতে পারেন না। আমরা আবার আসবো শেল মোডটাতে।
এনিওয়ে, এটা গেল কিউএমওর ওপর দিয়ে আমি কি করে জুনোসটাকে রান করতে পারি। এবার নেক্সট আমরা দেখব যে কি করে আমরা ভিএমওয়্যারের ওপর, এই ভিবক্সের ওপর আমরা কি করে জুনোসটাকে রান করতে পারি। তো এবারে আমি কি করলাম, আমি এবার ভিবক্স খুললাম। এবার ভিবক্সে আমি একটা মেশিন ইম্পোর্ট করব। ভিবক্সের ইম্পোর্টিংটা খুব সোজা এখানে, ঠিক আছে, ভেরি সিম্পল। আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে বললাম ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স। ইম্পোর্ট অ্যাপ্লায়েন্সে এখানে আমি ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। ফাইলটা আমার রয়েছে হচ্ছে লোকাল ডিস্ক, সফটওয়্যারস, জুনিপার, তার ভিতরে এই যে এটা হচ্ছে এই অলিভেরই ভার্চুয়াল বক্স ইমেজ। ওপেন করলাম, এবার এখানে নেক্সট বললো, এবার এখানে দেখিয়ে দিল র্যাম এত, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সব দেখিয়ে দিল। এবার এখানে বলে দিলাম ইম্পোর্ট। হয়ে গেল। এবার এখানে জুনোস অলিভ 1 বলে একটা জিনিস দেখাচ্ছে। এবার এটাকেও আমি একটু মডিফাই করে নিতে পারি। তাহলে এটার সেটিংসে প্রথমে আমরা গেলাম, সেটিংসে গিয়ে আমি হয়তো এটাকে নাম দিলাম জুনিপার অলিভ। জুনিপার অলিভ বা জুনিপার ভিবক্স নাম দিলাম, জুনিপার ভিবক্স। ওকে, আচ্ছা, এছাড়া সিস্টেমে গেলেন, সিস্টেমে গিয়ে মেমোরি ফেমোরি কিছু বলেই তো 512 MB থাকুক, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেটওয়ার্কে যাবেন, ঠিক আছে, নেটওয়ার্কে শুধু যাবেন। নেটওয়ার্কে গিয়ে এইখানে একটু দেখে নেবেন যে নেটওয়ার্ক গুলো সব একটা নেটওয়ার্ক এনেবল থাকলেই হবে, বাকিগুলোকে করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। টিক মেরে রেখে দিলেন, টিক মেরে রেখে দিলেন, টিক মেরে রেখে দিলেন, প্রথমটা দিয়েই কাজ হয়ে যাবে। অ্যাডভান্সডে গেলেন, অ্যাডভান্সডে গিয়ে এখানে কেবল কানেক্টেড এগুলো সব যা দেখার দেখে নিলেন, এগুলো কিছু নতুন করার নেই, শুধু দেখে নিলেন আর কিচ্ছু না। এবার এখানে ওকে করে দিলেন। তাহলে জুনিপার ভিবক্স বলে একটা মেশিন আমার রেডি হয়ে গেল। এবার আমি ভিবক্সটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি এবারে আবার গেলাম হচ্ছে আমার এডিট প্রেফারেন্সেসে। প্রেফারেন্সেসে এবার আমরা যাব হচ্ছে ভার্চুয়াল বক্সে। ভার্চুয়াল বক্স ভিএম, সেখানে আমি বললাম নিউতে এখানে ও ভিএম লিস্টটাকে আগে পপুলেট করবে। তো আমি এখানে যেই অ্যারোতে মারলাম তখন দেখলাম এই যে জুনিপার ভিবক্স বলে আমি যেটা তৈরি করেছি এইটাও দেখাচ্ছে লিস্টের ভিতরে, ঠিক আছে। আরো অনেক ভিএম আমার তৈরি করা আছে, তার মধ্যে এইটাকে দেখাচ্ছে লিস্টের মধ্যে। আমি এটাকে নিলাম, নিয়ে বললাম একবার দেখে নি, ইউজ অ্যাজ লিঙ্কড বেস ভিএম, ঠিক আছে, এটা টিক মেরে দিলাম, বলে ফিনিশ বললাম, রাইট। জুনিপার ভিবক্স তৈরি হয়ে গেল। এইবার একে কিছু আমাকে আবার ওই প্রপার্টি সেট করতে হবে। তাহলে এডিটে গেলাম, এডিটে গিয়ে প্রথমত ওর সিম্বলটা, তাহলে সিম্বলটা আমাকে আবার ওই রাউটারেরই একটা সিম্বল দিলাম। ক্লাসিক ক্যাটেগরিতে গিয়ে রাউটার ওকে করলাম, যা আছে এসব থাকুক। আচ্ছা, কনসোল টাইপ এখানে অটো স্টার্ট কনসোল, আচ্ছা কনসোল টাইপটা এখানে নান রয়েছে, কনসোল টাইপটা বললাম টেলনেট, অটো স্টার্ট কনসোল বলে দিলাম।
আচ্ছা, ইউজ অ্যাজ লিঙ্ক বেস ভিএম তো বলাই আছে, কোনো অসুবিধা নেই। র্যাম যা থাকলো থাকলো। নেটওয়ার্কে গেলেন, নেটওয়ার্কে গিয়ে এখানে 4টে নেটওয়ার্ক অ্যাডাপ্টার তো দিয়ে দিলেন, আর এটা অবশ্যই দেবেন অ্যালাউ GNS3 টু ইউজ এনি কনফিগার্ড ভিভক্স অ্যাডাপ্টার। এইটা যদি না ঠিক থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা হয়, বিকজ GNS3 এক ধরনের, তার কিছু এনআইসি কালেকশন থাকে, আবার ভিভক্সের কিছু এনআইসির কালেকশন আছে। দুটো ম্যাচ না হলে মুশকিল এই কারণে, বিকজ ভিভক্সই তো অ্যাকচুয়ালি এটাকে চালাচ্ছে, GNS3 তো ফ্রন্ট এন্ড। কাজে এইটাকে কিন্তু টিক মারবেন অবশ্যই। ঠিক আছে, ওকে করে দিলেন, ব্যাস হয়ে গেল। এবার অ্যাপ্লাই বললেন, ওকে বললেন। এইবারে আমরা এখানে জুনিপার ভিবক্স নিলাম, নিয়ে এবারে একটু টাস্ক বারের দিকে প্রথমে নজর দেবেন। টাস্ক বারের দিকে কেন নজর দেবেন? বিকজ আপনারা একটা জিনিস দেখবেন, আমি কিন্তু ভিবক্সটা বন্ধ করে দিয়েছি, ওরাকেল ভিবক্স কিন্তু আমার বন্ধ আছে, কিন্তু যেই আমি এই ডিভাইসটাকে অন করব, দেখবেন উইদিন মিনিটস ভিবক্স খুলে যাচ্ছে, মানে ভিবক্স একটা মানে ভার্চুয়াল মেশিন এটা টাস্ক বারে আসবে। ঠিক আছে, যেন টাস্ক বারটা একটু খেয়াল রাখবেন। এনিওয়ে আমি এটাকে এখন অন করছি। স্টার্ট, একটু ওয়েট করুন, এটা স্টার্ট হতে একটু সময় লাগে। এই টাস্ক বারে দেখুন একটা ভিবক্স ঢুকে গেল, যেই ঢুকলো সঙ্গে সঙ্গে আপনারা কনসোলটাকে পাবেন। এবার কনসোলের দেখুন বুট আপ স্পিডটা, দেখুন অলরেডি আমরা ক্রিয়েটিং ইনিশিয়াল কনফিগারেশনে চলে এসেছি, সেই স্টেজটা পেরিয়েও গেল, ব্যাস লগ ইন। তাহলে চিন্তা করে দেখুন দুটোর মধ্যে পারফরমেন্স ডিফারেন্সটা কোথায় ছিল। তবে হ্যাঁ, এই ভিবক্স দিয়ে চালানোর আবার আরেকটা মাইনাস পয়েন্টও রয়েছে, সেটাও আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যদি অনেকগুলো রাউটার্স যদি নেন, তাহলে কিন্তু আবার ভিবক্সের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, একটু দেরি হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কনসোল খোলে না। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনারা কোনো ভিবক্স সেশন অন করছেন, মানে এইভাবে যখন কোনো আপনারা খুলছেন, সে সময় হয়তো দেখবেন একটা জিনিস আপনাদের করেই দেখাই। বেশ কয়েকটা এখানে আমি ধরুন নিলাম, ভিবক্স 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 ভিবক্স, এরকম 5টা হয়তো নিয়েছি। ঠিক আছে, এবার এই 5টাকে একসাথে আমি ধরুন অন করছি, এই 5টাকে একসাথে অন করছি। স্টার্ট। দেখবেন সময় লাগবে। কিউএমও যদি 5টা অন হয়, কি 10টাও যদি অন হয়, কিউএমও কিন্তু অন হতে বা কনসোল পাঠাতে আপনাকে দেরি করবে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে কিউএমওর কনসোল কখনো ফেইল করে না, মানে ইনঅ্যাক্টিভ কনসোল কিউএমও কখনো পাঠাবে না, রাইট? ভিবক্সের ক্ষেত্রে এই দুটোই প্রবলেম থাকে, কিন্তু সেটা হচ্ছে যদি অনেকগুলো যদি এরকম ভিবক্স রিলেটেড যদি পাঠানো হয়, এবার যদি আমরা স্টার্ট করি একসাথে, এই যে অলরেডি একটা প্রবলেম এসে গেছে, এই যে এইটা দেখুন বলছে এখানে। আচ্ছা, এগুলো বুট আপ হয়ে যাক, মানে এসে যাক পুরোটা। অলরেডি দুটো এরার এসে গেছে। হুম, 5টাই খুলেছে। আচ্ছা, এই যে এবার 5টা, ও আরেকটা গন্ডগোল করেছে, ভালো, 3টে গন্ডগোল করেছে। তাহলে এই যে এবার গন্ডগোলগুলো এলো,
গন্ডগোলগুলো কোথায় কোথায় এলো আমরা একটু দেখি। একটা পুটি দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ, আচ্ছা ঠিক আছে। এই পুটিটা এটাও ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এই পুটিটা এটাও ইনঅ্যাক্টিভ দেখালো, এই পুটিটাও ইনঅ্যাক্টিভ দেখালো। তার মানে একটা ইনঅ্যাক্টিভ পুটি, সেকেন্ড পুটি ইনঅ্যাক্টিভ। এটার কি কেস দেখি, এটাও ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ। পাঁচটা পুটি তার মানে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। ঠিক আছে, জুনোসগুলো যে স্টার্ট করেনি তা কিন্তু নয়, কিন্তু দে আর ইনঅ্যাক্টিভ। এটাই বলছিলাম যে আমি যদি অনেকগুলো এরকম ভিবক্স যদি একসাথে খুলি তাহলে কিন্তু এই সমস্যাটা আসে। প্রথম কথা হচ্ছে যে কনসোল পাঠাতে দেরি করে, এবং অনেক সময় কিন্তু পুটি কনসোল মানে ডিফেক্টিভ পুটি কনসোল আসে, ইনঅ্যাক্টিভ পুটি কনসোল, রাইট? তাহলে এবার এটা আমরা কি করব? সেক্ষেত্রে ওরকম ডিফেক্টিভ পুটি কনসোল যা যা আসবে সমস্ত সোজাসুজি ক্রস করে দেবেন, চিন্তার কিচ্ছু নেই। প্লেন অ্যান্ড সিম্পল, ডিভাইসগুলো তো সবই অন হয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছি এখানে, এখানে সবুজ দেখাচ্ছে, সব অন হয়ে গেছে। এদের গায়ে রাইট ক্লিক মেরে কনসোলে চলে গেলেন, তাহলে দেখুন 3 নম্বর ডিভাইসটা স্টার্ট হয়ে দাঁড়িয়ে গেল। এবার তারপরে এটা কনসোল, এটার কি কেস, এটা এখনো এগোচ্ছে না বোধহয়। ঠিক আছে, এটাকে একটু, ও এটা অলরেডি লগ ইন করে গেছে, ভেরি গুড, লগ ইন করে দাঁড়িয়ে গেছে, মিনিমাইজ। আচ্ছা, তারপরেরটা মানে 1 নম্বর তাহলে দাঁড়িয়ে গেছে, 3 দাঁড়িয়ে গেছে, 1 দাঁড়িয়ে গেছে। 2 নম্বরটা দেখি, 2 নম্বরও দাঁড়িয়ে গেছে। 4 নম্বর, 4 নম্বর এখন বুট আপ করলো, 4 নম্বরও দাঁড়িয়ে গেল। 5 নম্বর অলরেডি দাঁড়িয়ে গেছে। সুতরাং চিন্তার কিচ্ছু নেই। পুটি কনসোলটা অনেক ক্ষেত্রেই ওরা গন্ডগোল করে, সেই ক্ষেত্রে পুটি কনসোলটা ইনঅ্যাক্টিভ পুটি কনসোল যখনই পাঠাবে সেটাকে ইয়ে করে দেবেন, অফ করে দেবেন, একদম ক্রস করে করে দিয়ে আরেকবার ওটার গায়ে রাইট ক্লিক মেরে কনসোল বলবেন, ডিভাইসটার গায়ে রাইট ক্লিক মেরে কনসোল বলবেন, তাহলেই দেখবেন পুটি কনসোলটা এসে গেছে, রাইট? এটা গেল একটা টিপস। 2 নম্বর টিপস যেটা আমি অবশ্যই দেবো সেটা হচ্ছে, আপনারা যদি এরকম এই ভিভক্স জুনোস নিয়ে যদি মানে অনেকগুলো ভিভক্স জুনোস নিয়ে যদি আপনারা কাজ করেন, আমি অ্যাডভাইস করবো আপনাদেরকে 1 বাই 1 ওগুলোকে স্টার্ট করুন। যেরকম আমি এখানে যেরকম 5টাকে একবারে ধরে স্টার্ট করেছিলাম, সেটা করাটা ঠিক নয়, বিকজ ভিবক্সের নিজস্ব কিন্তু একটা মেমোরি রিকোয়ারমেন্ট থাকে, এটা ঘটনা। হ্যাঁ, ভিবক্সের ভেতরে যেটা চলছে ওকে হয়তো আমি 512 MB দিয়ে রেখেছি, কিন্তু ভিবক্স তো নিজে একটা মেমোরি নিচ্ছে, এবং সেটা খুব একটা কম হবে না, কারণ ওটা তো একটা টিপিক্যাল এবং প্রোডাকশন ভার্চুয়ালাইজড এনভায়রনমেন্ট। আমাদের কিউএমও বলুন বা এই জিএনএস3 বলুন, এরা কেউ প্রোডাকশন এনভায়রনমেন্ট নয়, এগুলো ফর এক্সপেরিমেন্টাল পারপাস, ঠিক আছে, রিসার্চ করার জন্য। কিন্তু টিপিক্যাল প্রোডাকশন এনভায়রনমেন্ট, ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট হচ্ছে আজকে আমার ধরুন ভিএমওয়্যার, সাইট্রিক্স, ভিবক্স ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে। এবার বা ওইদিকে জেন, ঠিক আছে, লিনাক্সে যেগুলো একসময় ইউজ হতো, এইগুলো হচ্ছে টিপিক্যাল ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট। এইবারে এই এনভায়রনমেন্ট গুলোর কিন্তু অবভিয়াসলি একটা মেমোরি রিকোয়ারমেন্ট বেশি থাকে। তো সেই কারণে আজকে কিন্তু আমি যদি এক গাদা ভিবক্স যদি একবারে যদি অন করি, তাহলে কিন্তু তার একটা মেমোরি প্রবলেম দেখা দেবে। তো সেই কারণেই আপনাদেরকে এটা বলা যে
যদি অনেকগুলো এরকম ডিভাইস যদি আপনারা ওই ভিভক্স রিলেটেড জুনস যদি আপনারা অনেকগুলো ইউজ করেন, তাহলে এমনি ডিভাইসগুলোকে নিয়ে আসুন, টোপোলজিটাকে আগে ড্র করে নিন, টোপোলজিটাকে ড্র করে 1 বাই 1 ওদেরকে স্টার্ট করুন। তাহলে যেটা সুবিধা হবে, দেখবেন যে কখনো মানে অনেক সময় কিন্তু যদি অনেকগুলো ডিভাইস হয়ে যায় না, অনেক সময় কিন্তু হ্যাংও করে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে পুরোপুরি অল্ট কন্ট্রোল ডিলিট মেরে সমস্ত অফ করতে হবে। তো সেই জন্য সেই সমস্যাটাও হবে না। আর এই যে ইনঅ্যাক্টিভ পুটি সেশন পাঠাচ্ছিল, এই ইনঅ্যাক্টিভ পুটি সেশনও কিন্তু হবে না যদি আপনি 1 বাই 1 যদি ওগুলোকে অন করেন। 1 বাই 1 অন করবেন এবং সেটা একটু গ্যাপ দিয়ে দিয়ে করবেন। ফার্স্ট স্টেপটা বুট আপ করে, যেগুলো তো বুট আপ করতে বেশি সময় লাগে না, তো তো মানে কয়েক সেকেন্ডের ভিতর বুট আপ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট একটা বুট আপ হয়ে গেল, তারপরে দ্বিতীয়টাকে বুট আপ করলেন, তারপরে তৃতীয়টাকে বুট আপ করলেন, এইভাবে এগোতে থাকুন। তাহলে দেখবেন আপনাকে বারবার করে আর টোপোলজিটাকে রিডিজাইন করতে হয় না। এটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, আমি নিজে অনেক সময় এই প্রবলেম ফেস করেছি, এখন ওইভাবেই চলি। তো এবারে এই যে জিনিসটা আমি এতক্ষণ দেখালাম আপনাদের, এই যে ফোল্ডারটা আমি দেবো, এই ফোল্ডারটার ভিতরে এইগুলিই রয়েছে। এই ফোল্ডারটার ভিতরে প্রথমত আমি যে GNS3টা ইউজ করছি, আপনারা হায়ার ভার্সন ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে অনেক সময় এইসব GNS3 কি হয় জানেন তো, এগুলো তো সবই ওই মানে ডেভেলপমেন্ট। GNS3টা কি, এটা একটা ডেভেলপার্স এনভায়রনমেন্ট। গিট হাব বলুন বা আরো নানান ধরনের যে সমস্ত মানে ডেভেলপার্স কমিউনিটি গুলো আছে, তারা GNS3টাকে তৈরি করছে নানাভাবে। তো অনেক সময় কি হয়, একটু ভার্সন এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু মুশকিল হয়। তো সেই কারণেই আমি এইভাবে করি। আপনারা দরকার পড়লে অন্যান্য ভার্সনস নিয়ে করতে পারেন, যেরকম ভিবক্স এর অন্য ভার্সন নিলেন বা GNS3 লেটেস্ট ভার্সন নিলেন, করতে পারেন, তাতে অসুবিধা নেই। বাট এই দুটো আপনাদের এই ভার্সন নিয়ে করতে হবে, কারণ এই যে ওয়েবটা ইউজ করেছি এটাও ওই VMX12 এর জন্যই বা অলিভ 12 এর জন্যই। আর অলিভ 12 এর ওপারে তো আমরা আর পাচ্ছি না, যদি না আমরা ওই পার্টনার লগ ইন দিয়ে লেটেস্ট ভার্সনস গুলো পাই। লেটেস্ট ভার্সনস গুলো পেলে তাদের করেসপন্ডিং যে ওয়েব আমরা পেয়ে যাব। TFTP আপনাদের সুবিধা মতন TFTP সার্ভার ইউজ করতে পারেন। আমি এটাকে ইউজ করি TFTPD64। আপনাদের সুবিধা মতন আপনারা যে কোনো TFTP সার্ভার, সিসকো TFTP সার্ভার হোক বা উইন এজেন্টের হোক, যা হোক আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই যে এটাকে পাঠিয়েছি, এইটা হচ্ছে আমি এই যে মানে ভিবক্স এর ওপরে যে GNS3 ভিবক্স এর উপর যে জুনসটাকে ইনস্টল করা, সেইটার একটা ভিডিও রেকর্ডিংও আছে। বিকজ QEMU দিয়ে ইনস্টল করাটা খুব সোজা, কিন্তু এটা যদি আপনাদের একটু কনফিউশন যদি লাগে, এটার একটা ভিডিও রেকর্ডিংও করা আছে। আর এছাড়া এইটা যেটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে জুনোস সলিড, যেটা ব্লু আইকনে এখানে দেখাচ্ছে, দুটোরই কিন্তু একই রকম আইকন, বাট একটা ব্লু একটা অরেঞ্জ। যেটা ব্লু আইকনে দেখাচ্ছে সেটা হচ্ছে আমি যদি QEMU দিয়ে ইউজ করি, QEMU এর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা। আর আমি ভিবক্স এর জন্য যে জুনসটা ইউজ করব সেটা হচ্ছে এটা। দেখবেন এখানে লেখাই আছে, আমরা দেখলেও দেখতে পারবো যে এটা হচ্ছে ভার্চুয়াল বক্স ইমেজ, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য QEMU ইমেজ, রাইট? তো এইগুলো আপনারা আজকেই পেয়ে যাবেন। আপনারা কি অলরেডি পাঠিয়েছেন আমাকে? একটু দেখে নি। আপনারা একটু আপনাদের মেইল আইডি একটু পাঠাবেন আমাকে, তাহলে আমি আজকের মধ্যে এগুলো আপনাদেরকে, মানে ইনফ্যাক্ট এখনই ক্লাসের পরে আমি আপনাদেরকে এখনই এটা শেয়ার করে দিচ্ছি আমার জি ড্রাইভ থেকে। এবার আপনারা একটু বলুন আপনাদের যদি, কারণ আমি আজকে আর ফার্দার এগোচ্ছি না, আমি আজকের ক্লাসটা আজকে আর ফার্দার এগোবো না, আমরা মঙ্গলবার থেকে একেবারে ফার্স্ট ক্লাস স্টার্ট করে দেবো। আজকে ইন্ট্রোডাকশন যেহেতু আমি এনভায়রনমেন্টটা আপনাদেরকে বললাম, তো এবার আপনারা যদি আপনাদের কিছু কোয়েরিজ যদি থাকে আমাকে বলতে পারেন। একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কোনো স্টাডি মেটেরিয়াল, অ্যাকচুয়ালি আমি যেটা জুনোসের ক্ষেত্রে দেখেছি, সিসকোতে খুব সুন্দরভাবে কিন্তু অথরাইজড প্রচুর স্টাডি মেটেরিয়াল রয়েছে। সিসকোর ভালো ভালো সমস্ত একদম সিসকো প্রেসের অথার্স আছে, ওয়েন্ডেল ওডোম, তারপরে কি বলে ওইদিকে রেডিয়া পার্লম্যান, তারপরে কি বলে
আরো সব ডিফারেন্ট ডিফারেন্ট যারা রয়েছে, বহু পুরনো রয়েছে, তারা সবাই কিন্তু সিসকো প্রেসের অথরাইজড, তারা সমস্ত অথার্স রয়েছে, যার জন্য তারা যে বইগুলো সমস্ত লিখছে, ডেভিড হুক্যাবি বলুন বা তারপরে আইভেল পেপলন্যাক, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অথার্স রয়েছে। আরেকজনও রয়েছে, নামটা মনে করতে পারছি না, খুব নাম করা, রাউটিং টিসিপি/আইপি যে ভদ্রলোক লিখেছেন, খুব নাম করা। এদের মধ্যে অনেকে এখন ভেটেরান, যাই হোক, কিন্তু এদের বইগুলো এক একটা মানে বলতে পারেন মানে ধর্মগ্রন্থ, এইসব সাবজেক্টগুলোতে মানে রিলিজিয়াস টেক্সট বলতে পারেন। কিন্তু জুনিপারে আনফর্চুনেটলি এরকম কেউ নেই, কেউ নেই জুনিপারে সেই হিসেবে, যে যার বইটা মানে একদম জুনিপারের একটা মানে জুনিপারের সেরকম কিছু আমি দেখিও নি, যে জুনিপার প্রেস। তো সেই কারণে জুনিপারের ডকুমেন্ট সবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে জুনিপারের নিজস্ব যে সাইটস, মানে juniper.net, তাতে যেগুলো থাকে সেগুলোই খারাপ না, সেগুলো ভালোই, সেগুলো বেশ ভালো, তাতে সুন্দর করেই বলা থাকে। মার্কেটে এমনি আপনারা কিছু বই পেতে পারেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইটসে, তার মধ্যে পিডিএফ ড্রাইভ বলে একটা সাইট আছে, আমি নামটা লিখে দিচ্ছি এখানে, পিডিএফ ড্রাইভ। তো এটা অনেকে একটু উপকৃত হয়েছিল। পিডিএফ ড্রাইভ এটা একটা মানে ফ্রি পিডিএফ সাইট, আপনারা এটার থেকে ডাউনলোড করতে পারেন, ভালো ভালো পিডিএফ আছে এটাতে। তবে জুনিপারের যে খুব কিছু মার্কেট চলতি যে খুব ভালো বই আছে এটা আমি বলবো না। ফুল প্রুফ একটা ভালো বই, যেরকম সিসকোর ক্ষেত্রে আজকে যেরকম প্রথমেই আজকে রিচার্ড ডিল বা এই যে টড ল্যামলে, কেউ সিসকো পড়তে শুরু করছে তাকে প্রথমে বলা টড ল্যামলের বই পড়ো কি রিচার্ড ডিলের বই পড়ো, ঠিক আছে? তো এইরকম জায়গাটা কিন্তু জুনিপারের নেই, আজ আমি জুনিপার শিখতে চাইছি তো অমুকের বই পড়ো। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে জুনিপার প্রথম থেকেই যেটাতে মন দিয়েছে সেটা হচ্ছে কনফিগারেশন সাইট। কনফিগারেশন সাইটটার দিকে জুনিপার প্রথম থেকে মন দিয়েছে, যে ফার্স্ট ইউ মানে ডু দ্য কনফিগারেশন, দেন ইউ লার্ন দ্য কনসেপ্টস। সিসকো ইজ অন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, সিসকো আপনাকে প্রথমে পুরো কনসেপ্টটা বোঝাবে, তারপরেও কনফিগারেশনে নিয়ে আসবে। তো দুটোরই প্লাস মাইনাস পয়েন্ট আছে। যাই হোক, জুনিপারও যে কনসেপ্ট ক্লিয়ার করে না তা নয়, এবং ইনফ্যাক্ট আমার মনে হয় অনেক ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে ওটা একটু কার্যকরী বেশি হয়। প্রথমেই কনসেপ্ট জেনে গিয়ে তারপরে কাজ করতে শেখার বদলে আগে হাতে কলমে কাজটা শিখে কনসেপ্ট ডেভেলপ করলে সেটা আরেকটু সাউন্ড হয় ব্যাপারটা। তো জুনিপার ওই রাস্তাতেই হেঁটেছে, যে কারণে জুনিপারে দেখবেন যে কোনো জায়গাতেই কমান্ডস গুলো প্রচুর রয়েছে, আর জুনিপার ইজ ফুল অফ কমান্ডস, ফুল অফ পলিসিস। তো যে কারণে juniper.net-এ আপনারা যে কোনো জিনিস জুনিপারের সম্পর্কে দিলেই দেখবেন juniper.net-এর একটা না একটা সাইট আপনাদের সামনে প্রথমেই এসে যাচ্ছে। সেটার থেকেই যা পাবেন সেটাই এনাফ, মোর দ্যান এনাফ, যথেষ্ট ভালো থাকে। আমি অনেক কমিউনিটি দেখেছি, লিনাক্স ফিনাক্স ইত্যাদিতে দেখেছি অনেক রকম লুকো ছাপা থাকে। সত্যি কথা বলতে কি, পরিষ্কার করে লিনাক্সের অনেক সাইটে কিছু লেখা থাকে না। হ্যাঁ বলুন, আমি আসছি। হ্যাঁ বলুন। বলুন। আচ্ছা, আজকে যেটা দেখালাম ওটা দেখে কি ল্যাব সেটআপটা করে ফেলবো আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এই মানে আজকে যেগুলো দেখালাম আপনারা ল্যাব সেটআপটা করে রেখে দিন। জি আমি তো এইগুলো আপনি আপনাদের মেল আইডি কি পাঠিয়ে দিয়েছেন? মেল আইডিটা আমাকে জি জি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে 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 দিন। দিয়েছি। আমি এই ক্লাসের পরেই, আমি ক্লাসটা এন্ড করি আপনাদের শেয়ার করে দিচ্ছি। আপনারা ল্যাব সেটআপ করে রেখে দিন, আর মঙ্গলবার থেকে আমরা একদম ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল গুলোতে ঢুকে যাব। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আমাদের কি সবকিছু লোড হচ্ছে ওই ভিএমটা থেকে না? হ্যাঁ। আর প্রথম যেটা দেখালেন যে লোডটা হলো আমাদের জিএনএস3 থেকে, ওটা তো জাস্ট আমাদের দেখানোর জন্য নাকি? না, আরেকবার বলুন। না, একটাবার দেখালেন যে মানে ভিএমটা লোড হলো জিএনএস3 থেকে, হুম। আর পরে হচ্ছে গিয়ে ওই একটা ভিএম এর সাথে ওটা ইন্টিগ্রেট করে দিলেন আর কি। হ্যাঁ তো আমরা প্রথমেই গিয়ে ওই ভিএমটা ডাউনলোড দিয়ে ওইটার সাথে আমরা ওইটা লাগিয়ে দেবো আর কি, হ্যাঁ, ইন্টিগ্রেট না করে। দেখুন, আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে, আমি এই যে এটাকে দেখিয়েছিলাম, আপনারা দুটোই কিন্তু রেডি করে রাখবেন, ঠিক আছে? দুটোই রেডি করে রাখবেন আপনারা। কেন বলছি,
তার কারণ হচ্ছে কখন কোনটা কাজে লেগে যায় বোঝা যায় না। আমি এখানে দুটো জিনিসই দেখালাম। একটা হচ্ছে যে দেখুন জুনিপারের যে অপারেটিং সিস্টেমটা যেটা দিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে জুনো সলিভ 12। ঠিক আছে, এবার এই জুনো সলিভ 12টা আমি আমার GNS3-তে দুভাবে ইন্টিগ্রেট করতে পারি। একটা হচ্ছে কিউইএমুর মাধ্যমে একটা আমরা করতে পারি, যেরকম এখানে আমরা করলাম কিউইএমুর মাধ্যমে আমরা করেছিলাম, কিউইএমুর মাধ্যমে আমরা যেটা করলাম এই যে এইটা। ঠিক আছে, এটাও একটা ফুল ফ্লেজেড জুনিপার। আপনি এটা দিয়েও সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারেন একদম আপ টু আপনার লাস্ট অবধি, মানে আজকে থেকে শুরু করে একেবারে আমাদের সিলেবাস শেষ অবধি যা হবে সব আপনি এটা দিয়েই প্র্যাকটিস করতে পারেন। অথবা আপনি দরকার পড়লে ভি বক্সের ওপরেও ভার্চুয়াল বক্সের ওপর কিন্তু আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন। মানে আপনি এই যে অলিভটাকে আপনি ভি বক্সের ওপরে বসিয়েও রান করতে পারেন বা GNS3 ভিতরে বসিয়েও। তখন ওই কিছুটা স্লো রান হয়, মানে বুট আপটা একটু স্লো হয় এই আর কি, মানে স্লো বুট আপ হয়। আর যখন আপনি ভিবক্স দিয়ে যখন করছেন তখন বুট আপটা ফাস্ট হয়। কিন্তু এটা ঠিক কথা যে ভিবক্স দিয়ে যদি আপনি রান করেন, মানে জুনসটা যদি আপনার ভিবক্সে রান করে, মানে GNS3-র বাইরে থেকে যদি জুনসটা রান করে, ইন দ্যাট কেস তাহলে আপনার একটু মেমোরি বেশি খায়। তো এটা একটা প্রবলেম যে অনেক ক্ষেত্রে আপনি যদি কিউএমুর ওপরে যদি জুনিপারটাকে যদি রান করেন, তাহলে আপনি হয়তো 10টা-12টা মেশিন নিয়ে 10টা-12টা রাউটারকে এখানে বসিয়ে কাজ করতে পারছেন। কিন্তু আপনি যদি এখন মানে ভিবক্সের ওপর যদি জুনসটাকে রান করেন তাহলে হয়তো 10টা-12টা মেশিনকে এখানে রাখতে পারবেন না। এইটা একটা অসুবিধা হয়। আদারওয়াইজ দুটোই কিন্তু সেম। তা আপনারা দুটোই কিন্তু ইনস্টল করে রেখে দেবেন, মানে কিউএমউ এনভায়রনমেন্টটাও ইনস্টল করে রেখে দেবেন, ভিবক্স এনভায়রনমেন্টটাও ইনস্টল করে রেখে দেবেন। এবার বলুন। বুঝতে পেরেছেন তো আমি যেটা বললাম? হ্যাঁ বলুন। স্যার এটা তো ভিএমআরও রান করা যাবে। হ্যাঁ ভিএমওয়্যারও হয়। ভিএমওয়্যার আমি কেন করলাম না, দুটো কারণে। এক হচ্ছে ভিবক্সের থেকে ভিএমওয়্যার একটু মেমোরি বেশি খায়, আর দ্বিতীয়ত হচ্ছে অনেস্টলি স্পিকিং আমি ভিএমওয়্যারের ব্যাপারটা অতটা বুঝি না। আমি ভিবক্সটা আমার মানে একটু সহজ লাগে। এবার আপনি যদি কমফোর্টেবল থাকেন উইথ ভিএমওয়্যার, তাহলে আপনার একটাই কাজ হচ্ছে আপনি দেখবেন যদি আমি দরকার পড়লে নেট থেকে জোগাড় করে দিতে পারি, আপনার অসুবিধা হবে না, নাহলে আপনি নিজেও পেয়ে যাবেন এই যে জুনস অলিভ ফর ভিএমওয়্যার। ঠিক আছে, আমি যে জুনস অলিভটা আপনাদেরকে পাঠাচ্ছি এইখানটাতে, এইটা হচ্ছে জুনস অলিভ ফর ভার্চুয়াল বক্স ইমেজ। ঠিক আছে, আপনি এটাই একটু নেটে সার্চ করবেন জুনস অলিভ ফর ভিএমওয়্যার। এবার ভিএমওয়্যারে ওটাকে আপনি ইনস্টল করে নিয়ে তারপরে GNS3 থেকে ইজিলি টেনে নিতে পারবেন ওটাকে। জি স্যার। বুঝতে পারলেন তো? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আর কিছু কোয়ারি? এনি কোয়ারি? তাহলে তাহলে আজকে কি লগ আউট করি? অসুবিধা নেই তো কিছু? আমি আপনাদের লগ আউট করেই ওটা শেয়ার করে দিচ্ছি।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে পরিচিত হয়ে আপনাদের সাথে ক্লাস করে খুব ভালো লাগলো। আগামী দিনে আরো ভালো লাগবে। তো আমি তাহলে আজকে এখন লগ আউট করছি। আমরা আবার মিট করছি সামনের মঙ্গলবার, এবং আপনাদের বাংলাদেশের রাত্রি 9টার সময় আমরা মিট করছি। আর আমি এখনই আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আমার এইগুলো সব। ওকে, সবাই ভালো থাকবে।